ক্ষমতা জিনিসটা বড়ই অদ্ভুত, তাই না রে আশা? নদীর পাড়ে বসে আছি আমি এবং রাফি। আমাকে চুপ দেখে কথাটা বলল রাফি। আমি রাফির দিকে একবার তাকিয়ে পুনরায় নিজের দৃষ্টি আকাশের দিকে স্থাপন করে বললাম, হঠাৎ এই কথা বলছিস যে? কয়েকদিন আগেও যে মুনিরের কলিজার টুকরা ছিলাম আমরা, আর আজ সেই মুনির ক্ষমতার লোভে আমাদের জানের দুশ্মন হয়ে গেছে। আমি মৃদু হেসে উত্তর দিলাম, আমার রাজনীতিতে আসার কারণটা তো তুই জানিস। আমি আমার উদ্দেশ্য সফল করতে চাই। কোন বেইমান কি করলো না করলো সেটা নিয়ে ভেবে সময় নষ্ট করার মতো সময় আমার হাতে নাই। তবে চেহারাগুলো মাথায় আছে, কার আচরণ কেমন আর কে কখন কি করেছে সব কিছুই সুদ সমেত ফেরত দেব সময় মতো। হুম হুম। মেলি কণ্ঠস্বরের আওয়াজ শুনে আমি এবং রাফি পিছনে ফিরে তাকালাম। শ্যামলা মেয়েটি আজও হাজির, প্রতিদিনের মতো। পরনে কালো শাড়ি, লম্বা চুল কোমর ছুঁই ছুঁই, চোখে হালকা কাজল, কপালে কালো টিপ। বেশ লাগছে মায়াবতীকে, বলতেই হবে। আচ্ছা তোরা কথা বল, আমি বাকিদের সাথে ওই দিকটাই আছি। কথাটা বলে রাফি উঠে চলে যায়। আমি কিছু নুড়ি পাথর কুড়িয়ে নিয়ে নদীর বুকে নিক্ষেপ করতে ব্যস্ত হয়ে পড়ি। মেয়েটা গুটি গুটি পায়ে এগিয়ে এসে আমাদের পাশে বসে বলে, এভাবে আর কতদিন আসাদ? কোনো উত্তর না পেয়ে মেয়েটা আবারও বলল, আমি তো কিছু জিজ্ঞাসা করেছি নাকি শুনতে পাওনি? শুনেছি, কিন্তু উত্তর দেবার প্রয়োজন বোধ করছি না। তুমি কি চাও না আমরা একটা ছোট সংসার সাজাই? তুমি কি চাও না আমাদের কোল জুড়েও একটা রাজকন্যা আসুক? আমার মাথায় এখন এগুলা নাই। বোঝার চেষ্টা করো প্রাপ্তি। মাথায় নেই, মাথায় নেই আর মাথায় নেই। গত 1 বছর ধরে আমাকে শুধু এই কথাটাই শুনতে হচ্ছে। একটা প্রশ্নের উত্তর দেবে? তোমার মাথায় ছিল কবে সেটা একটু বলবে? যেটা বোঝো না সেটা নিয়ে তর্ক করো না তো। আমি বুঝি না, আর তুমি তো সব বুঝে উদ্ধার করে ফেলেছো। সকাল সকাল মাথা খারাপ করো না। তোমাকে ডাকি কথা বলে মন ভালো করার জন্য, উল্টো খারাপ করার জন্য নয়। এখন তো এটাই বলবে পুরানো হয়ে গেছি না? আজব, এটা কখন বললাম আমি? সব কথা মুখে বলতে হয় না, কিছু কথা বুঝে নিতে হয়। হুম, তোমার তো আবার সব কিছুতেই 2 লাইন বেশি বুঝতে হয়। কথা এত না পেঁচিয়ে সোজাসুজি বলে দিলেই তো পারো। আমাকে আর ভালো লাগে না তোমার। তোমার সাথে থাকলে আমি পাগল হয়ে যাব। থাকো তুমি, আমি গেলাম, কাজ আছে। যাও যাও, যেদিন থাকবো না সেদিন বুঝবে। আমি কোনো উত্তর না দিয়ে চলে যাই রাফিদের কাছে। বাকি সবাই আমার রাগান্বিত চেহারা দেখে কিছু জিজ্ঞাসা করার সাহস পেল না। বাইকে বসে বাইকটা স্টার্ট দিয়ে রাফি বলল, আমি গেলাম, প্রাপ্তিকে বাসায় পৌঁছে দিয়ে তোরা চলে আসিস। রাফি কিছুটা চিন্তা কাতর হয়ে বলল, একা যাওয়াটা কি ঠিক হবে এখন? আমার কিছু হবে না, তোরা যা। আচ্ছা সাবধানে যাস। হুম। আমি চলে গেলাম। রাফি গিয়ে প্রাপ্তির পাশে বসলে লক্ষ্য করে প্রাপ্তির চোখে জল। কিছুটা অবাক হয়ে প্রশ্ন করে, কি হলো, তুমি কান্না করছো কেন? আশাদ আবার কিছু বলেছে, তাই না? কান্নারত অবস্থায় উত্তর দিল, আমি আর সহ্য করতে পারছি না এসব। অতিষ্ঠ হয়ে গেছে আসাদের আচরণে। দিন দিন কেমন খিটখিটে মেজাজের হয়ে যাচ্ছে ও। কোনো কথা ছোঁয়ানো যায় না। সব সময় ওর মাথায় রাজনীতি ঘোরে। বাসা থেকেও বিয়ের জন্য প্রেশার দিচ্ছে। কতদিন সামলানো যায় বলো? কি বলবো বুঝতে পারছি না। আশাদের রাজনীতিতে আসার একটা কারণ আছে, সেটাতে সফল না হওয়া পর্যন্ত অন্য কোনো দিকে মনোযোগ দেবে না। এই জায়গায় আসতে গত 2 বছর ধরে অক্লান্ত পরিশ্রম করেছে ও। সব সময় শুধু বলো কারণ আছে। কি কারণ আছে সেটা না আসাদ বলে না তুমি বলো? বাদ দাও ওসব কথা, পরে কোনো একদিন বলবো নে। চলো বাসায় পৌঁছে দিই তোমাকে। লাগবে না, আমি একাই চলে যেতে পারবো। প্রাপ্তি উঠে চলে যায়। রাফি পিছন থেকে অনেকবার ডাকলেও প্রাপ্তি কোনো সাড়া দেয়নি। অন্যদিকে আমি অন্য মনস্ক হয়ে বাইক চালাচ্ছি। হঠাৎই একটা গুলি এসে ঝাঁঝরা করে দেয় আমার বুক। কে গুলি করেছে, কেন করেছে, সবটাই অজানা। চলন্ত বাইকটা গিয়ে বাড়ি খায় রাস্তার সাইড রেলিংয়ে। রক্তে মেখে গেছে পুরো জায়গাটা। রাস্তার মানুষজন জড়সড় হয়ে দাঁড়িয়ে আছে। হাসপাতালের নেবার আগ্রহ কারো মাঝেই নাই, কারণ মুখটা যে সবার কাছেই খুবই চেনা। শহরের বাকিদের কাছে আমি আসাদ ভাই নামেই পরিচিত। আমার সাথে ঝামেলার বিষয়টা সকলেরই অজ্ঞাত আছে, তাই কেউ সাহসে কুলিয়ে উঠতে পারছে না আমার ধারে কাছে যাবার। ভিড় অতিক্রম করে একটা ছেলে সামনে এগিয়ে আসলো।
গায়ের রং নিকোস কালো, চোখে চশমা, ফর্মাল ড্রেস আপ, হাতে একটা কালো ফাইল। দেখতে সাদাসিধা। ছেলেটা ব্যস্ত হয়ে পড়ে আমাকে হাসপাতালে নেবার জন্য। সবাই কেমন ভয় ভয় চোখে তাকিয়ে আছে ছেলেটার দিকে। সবার এভাবে তাকিয়ে থাকার কারণ খুঁজে পাচ্ছে না ছেলেটি। মনে মনে ভাবল, হয়তো আমি কালো, তাই সবাই এভাবে তাকিয়ে আছে আমার দিকে। সেদিকে তোয়াক্কা না করে একটা সিএনজি ডাকে আমাকে হাসপাতালে নেবার উদ্দেশ্যে। তবে প্রথম দুইজন ড্রাইভার আমাকে দেখেই নাকচ করে দেয়। তার অল্প কিছুক্ষণ পরে অন্য আরেকজন সিএনজি ড্রাইভার আর ওই ছেলেটা মিলে আমাকে হাসপাতালে নিয়ে যায়। রাফি এবং বাকি সবাই সবেমাত্র এসে হাসপাতালে পৌঁছালো। রিসেপশনে খোঁজ নিয়ে জানতে পারে অপারেশন সাকসেসফুলি সম্পন্ন হয়েছে। বেডে দেওয়া হয়েছে 5 তলার 502 নম্বর কেবিনে। দেরি না করে কেবিনে গিয়ে দেখে আমার জ্ঞান এখনও ফেরেনি। বেশি মানুষ অ্যালাউ না থাকায় রাফি একাই ভিতরে ঢোকে এবং বাকিরা বাহিরে দাঁড়ায়। ছেলেটা এখনও আমাদের সাথেই আছে। বলতে হবে ছেলেটা আসলেই অনেক দায়িত্ববান। তবে ছেলেটাকে দেখে রাফির মনে প্রশ্ন জন্মায়। ছেলেটাকে নিজ থেকে তো কিছু বললো না ওর ব্যাপারে। ইতস্তত বোধ না করে জিজ্ঞাসা করে, তুমি কে, আর এখানে কি করছো? ছেলেটা নজর ফিরিয়ে উত্তর দেবার আগেই রুমে একজন ডাক্তারের আগমন ঘটে। রাফির প্রশ্নের উত্তর তিনি বলেন, উনি ছিলেন বলেই আজ পেশেন্ট বেঁচে আছেন, আর একটু লেট হলে বাঁচানো মুশকিল ছিল। রাফি ছেলেটার দিকে তাকিয়ে মলিন স্বরে বলে, কি বলে তোমাকে ধন্যবাদ দিব সেই ভাষা আমার জানা নেই। মুখে হাসি নিয়ে জবাব দিল, এখানে ধন্যবাদ দেবার কি আছে? আমার জায়গায় অন্য কেউ থাকলেও তো একই কাজ করতো। না, করতো না। এই শহরে আসাদ এক আতঙ্কের নাম। কেউ জেনে বুঝে নিজের পরিবারকে বিপদের মুখে ফেলতে চাইবে না কেন? তুমি বোধহয় এই শহরে নতুন, তাই না? জি, আমি আজকেই এসেছি। এখানে চাকরির ইন্টারভিউ ছিল একটা। চাকরি পেলে? গরিবের আবার চাকরি? এই দেশে চাকরি পেতে হলে হয় টাকার জোর লাগে, না হয় মামু খালুর জোর লাগে। আর আমার কোনোটাই নেই। দাঁড়াও, তোমার সাথে একটু পরে কথা বলছি। ছেলেটার সাথে কথা বলায় বিরতি দিয়ে রাফি ডাক্তারের উদ্দেশ্যে বলে, ডক্টর, আসাদের এখন কি অবস্থা? কবে নাগাদ সুস্থ হবে বলে ধারণা আপনার? সঠিক বলা যাচ্ছে না, কারণ গুলিটা ওনার হাড় স্পর্শ করে বেরিয়ে গেছে। তবে আশা রাখি সপ্তাহখানেকের মধ্যে সুস্থ হয়ে যাবেন। আচ্ছা, আপনার কথা বলুন, আমাকে রাউন্ডে যেতে হবে। ডাক্তার সাহেব কেবিন থেকে বেরিয়ে গেলে রাফি ছেলেটাকে নিয়ে পাশের সোফায় গিয়ে বসলো। একটু নড়েচড়ে বসে রাফি বলে, এবার বলো তোমার নাম কি? আমার নাম শিফাত। আপনার? আমি রাফি। আর একটা কথা, আমাকে আপনি করে বলার দরকার নেই, তুমি করে বললেই হবে। আচ্ছা, চেষ্টা করব। কাজ করবে? শিফাত খুশিতে আত্মহারা হয়ে বলল, কি কাজ? কি কাজ? যে কোনো কাজ করতে আমি রাজি আছি। একটা চাকরির আমার খুব দরকার। কাজ করবে? রাজনীতি? রাফির মুখে রাজনীতি শব্দটা শুনেই সিফাত চুপসে গিয়ে বলে, রাজনীতি? কিন্তু তাতে তো অনেক টাকা লাগে, আর আমার কাছে অত টাকা নেই। রাফি নিজের হাসি আটকাতে না পেরে বলে, সবসময় এত টাকার চিন্তা করো কেন? টাকাই কি সব কিছু নাকি? এই স্বার্থপর দুনিয়ায় বেঁচে থাকতে হলে টাকার যে খুব প্রয়োজন ভাই। ভুল বললে। সবার কাছে টাকা ম্যাটার করে না, সবাই টাকার ভোকা হয় না। হয়তো আপনার কথা ঠিক, আবার হয়তো না। এত হয়তো হয়তো না করে বলো, রাজনীতি করবে? কিন্তু আমি তো এখানকার কাউকে চিনি না। রাফি মৃদু হেসে উত্তর দিল, তুমি আসলেই অনেক সহজ সরল। এতক্ষণে আমার জ্ঞান ফিরে এসেছে। আমার জ্ঞান ফিরতে দেখে রাফি এবং সিফাত আমার বেডের সামনে এসে দাঁড়ালো। জ্ঞান ফিরে রাফিকে সামনে দেখতে পেয়ে আমি নিচু গলায় বললাম, আমি মরিনি, এখনও বেঁচে আছি। বলতেই হবে আমার কই মাছের প্রাণ। রাফি খানিক রেগে গিয়ে বলে, শুরু হয়ে গেছে তোর, তাই না? ভুল কি বললাম? ঠিকই তো বলেছি। তুই তো ভুল বলতেই পারিস না। এই তো বুঝতে পেরেছিস। যাই হোক, এই ছেলেটাকে, ওকে তো ঠিক চিনলাম না। পাশে দাঁড়ানো সিফাতের দিকে তাকিয়ে কথাটা বললাম। আমার প্রশ্নের জবাবে রাফি উত্তর দেয়, ওর নাম সিফাত। সিফাতই তোকে হাসপাতালে নিয়ে এসেছে। শহরে নতুন এসেছে তাই না? হুম। আমার মুখের হাসি দেখে সিফাত কিছুটা কৌতূহলী হয়ে জিজ্ঞাসা করে, আপনারা দুইজনই একই প্রশ্ন কেন করলেন? নতুন হই বা পুরাতন?
দুর্ঘটনার শিকার হওয়া একজন মানুষকে হাসপাতালে নিয়ে আসা আমার কর্তব্যের মধ্যে পড়ে। কর্তব্যের কথা বলেছ। আচ্ছা, ওইখানে তো আরও অনেক মানুষ ছিল, কিন্তু কেউ আমাকে হাসপাতালে নিয়ে আসা তো দূরের কথা, শুয়েও দেখেনি। কেন? এই প্রশ্নের উত্তর তোমার কাছে আছে? সিফাতের নিশ্চুপতা দেখে আমি আবারও বললাম, এই শহরে আসাদ এক আতঙ্কের নাম। মানুষ আমাকে রাজনীতিবিদ কম, পশু হিসেবেই বেশি চেনে। সবাই জানে আসাদ একজন খুনি, যে ক্ষমতার অপব্যবহার করে মানুষের জীবন কেড়ে নেয়। জানো, যদি আমি আজ মারা যেতাম তাহলে সম্পূর্ণ শহরে খুশির জোয়ার বয়ে যেত। সবাই স্বস্তির ঘুম ঘুমাতে পারত, কাউকে নির্ঘুম রাত কাটাতে হতো না। এই ভেবে যে কখন না জানি আসাদ নামক নরপশুটা আমার জীবন নামক পাখিটাকে খাঁচায় পুড়ে নেয়। আপনি মানুষ খুন করেন? আমি যাদের খুন করি তারা ভদ্র সমাজে মানুষ নামেই পরিচিত, তবে আমি আসাদের কাছে তারা একটা জানোয়ার। তাদের শাস্তি দেওয়ার জন্য তো আইন আছে। আপনি কেন আইন নিজের হাতে তুলে নেন? রাফির কাছে শুনে নিও এই ভদ্র সমাজের কাহিনী। তোরা এখন একটু বাইরে যা, আমার ভালো লাগছে না। রাফি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে বলে, আচ্ছা তুই বিশ্রাম নে, আমরা বাহিরে আছি, কোনো কিছু দরকার হলে ডাকতিস। সিফাত এবং রাফি কেবিন থেকে বেরিয়ে যায়। বাহিরে বাকিদের সাথে সিফাতের পরিচয় করিয়ে দেয় রাফি। অল্প কিছু সময়ের মাঝেই ওরা একে অপরের সাথে বেশ ঘনিষ্ঠ হয়ে ওঠে। ফোনটা বেজে উঠলে মেয়েটা কল রিসিভ করে বলে, বল কি খবর? ছেলেটা ভয়ে ভয়ে বলল, আপু, আসাদ এখনো বেঁচে আছে। মানে? গুলি করার পরে কেউ ওকে সাহায্য করেনি, তবে কোথা থেকে যেন একটা ছেলে এসে হাসপাতালে নিয়ে যায়। মেয়েটা উচ্চ স্বরে বলে, তোরা কি তখন ঘাস খাচ্ছিলি নাকি? চারিদিকে অনেক মানুষ ছিল, অত মানুষের ভিড়ে কিছু করা সম্ভব ছিল না আপু। অজুহাত দেবার জন্যই তো তোদের রেখেছি, তাই না? ভুলেও আমার চোখের সামনে আসিস না, জান নিয়ে নেব, মাথায় রাখিস। কল কেটে ফোনটা বিছানায় রাখলো। রাগ সামলাতে না পেরে নিজের চুল নিজেই টানছে, যেন গোড়া থেকে আলাদা করে ফেলবে। আমি এখন মোটামুটি সুস্থ। গুলি লাগার পর থেকে এখন পর্যন্ত গত 9 দিনে প্রাপ্তি আমাকে একটা কল অবধিও দেয়নি। আমিও আর বিরক্ত করিনি। ভাবলাম হয়তো রেগে আছে, সময়ের সাথে সাথে সব ঠিক হয়ে যাবে। আমার ভাবনা, আমি ভাবছি যে মেয়েটা একদিন কথা না বলে থাকতে পারতো না, সেই মেয়েটি আজ 9 দিন যাবৎ আমার সাথে কথা বলে না। অভিমানের পাহাড় জন্মেছে হয়তো। ভাবনার অবসান ঘটিয়ে নিজের ফোন হাতে নিয়ে ডায়াল করলাম প্রাপ্তির নাম্বারে। প্রথমবার রিং হলো, কিন্তু ফোন ধরার নাম গন্ধও নাই। আমি ভাবলাম প্রাপ্তি ফোনটা ধরবে তো, নাকি রাগের পাহাড় নিয়ে বসে থাকবে। আচ্ছা, এতদিনে একটা বারো কি ওর ইচ্ছে হয়নি আমার খোঁজ নেবার? রাফি তো ওকে বলেছিল আমার গুলি লেগেছে। মানলাম বাসায় এসে দেখে যেতে পারবে না, তবে বাইরে তো দেখা করতেই পারত। ভাবনার অবসান ঘটে ফোনের রিংটনে। স্ক্রিনে প্রাপ্তির নাম্বার ভাসছে। কল রিসিভ করলে অপর প্রান্ত থেকে প্রাপ্তি বলে, কল করেছিলে? বলো কি বলবে? ব্যস্ত খুব? জি একটু কাজ করছিলাম, বাসায় আজ ফুপিমণি আসবেন। হঠাৎ? আজব, আসতে পারেন না নাকি? সেটা কখন বললাম, এমনি জানতে চাইলাম। ভালো। তুমি কি আমার উপরে রেগে আছো? না। এতদিনে একবারও খোঁজ নেবারও প্রয়োজন বোধ করনি? হয়তো না। বিরক্ত হচ্ছ? না বলো, শুনছি। দেখা করতে পারবে আজকে? বললাম না, ফুপিমণি আসবেন বাসায়, কাজ আছে অনেক, ঘর গুছাতে হবে, রান্না করতে হবে, আরো অনেক কাজ। ও আচ্ছা, টাটা। বাই। কল কেটে ফোনের দিকে তাকিয়ে কিছুক্ষণ হেসে নিলাম। পাগলিটা বড্ড বেশি অভিমান করে ফেলেছে। দেখা করুক একবার, সব অভিমান ভাঙিয়ে দিব নিমিষেই। সিফাত রান্না করতে ব্যস্ত। বলতে হবে ছেলেটা ভালোই রান্না করতে পারে। চাচিকে রান্নার কাজে সাহায্য করতে করতে নিজেও রান্নাবান্নার বিষয়গুলো বেশ আয়ত্ত করে নিয়েছে। সিফাত ছেলেটা এতিম। যখন ওর বাবা মা মারা যায় তখন ও কিছু বুঝতেই শেখেনি। সবেমাত্র বয়স 3-এর দোরগোড়ায়। চাচা চাচি মানুষ করেছে বেশ যত্নে। অভাবের সংসার হলেও সিফাতের পড়ালেখাতে কখনো কোনো প্রভাব পড়তে দেয়নি। বাবা মা হারা ছেলেটা যে এতটা পথ অতিক্রম করতে পারবে সেটা হয়তো কেউ ভাবতেও পারেনি। আমি রাফি এবং সিফাতের সম্পর্ক এখন তুমি থেকে তুইতে পরিণত হয়েছে। সিফাতও বেশ খুশি আমার সঙ্গী হতে পেরে।
এতদিনে ছেলেটার ছোট মাথায় এতটুকু খেলেছে যে ও যাদের সাথে আছে তারা লোকমুখে প্রচলিত ভদ্র সমাজের মানুষদের মতো স্বার্থপর নয়। রান্না শেষ হলে সিফাত গিয়ে আমাকে এবং রাফিকে ডেকে আনে। খাবার খাওয়ার এক পর্যায়ে আমি বললাম, রাফি, আজ রাতে একটা কীটপতঙ্গ সাফ করতে হবে, তৈরি থাকিস। আমাদের কথার প্রসঙ্গে সিফাত বলে, কিসের কীট পতঙ্গ? বাসায় তো কিছু নেই। দুদিন আগেও তো সবকিছু এত সুন্দর করে পরিষ্কার করলাম। সিফাতের কথা শুনে আমি এবং রাফি কেউই হাসি আটকে রাখতে পারলাম না। আমাদের কার্যক্রম দেখে সিফাত আহম্মকের মতো প্রশ্ন করে। কি ব্যাপার, তোরা এভাবে হাসছিস কেন? হাসির পরিমাণ কিছুই কমিয়ে দিয়ে আমি বললাম, হাসছি তোর কথা শুনে। কি এমন বললাম যে এভাবে হাসতে হবে? আমি সমাজের কীটপতঙ্গের কথা বলেছি, বাসার না। সেটা সরাসরি বললেই হতো। এত পেঁচানোর কি আছে? বুঝেছি, এখন খা। সিফাত কিছু বলতে যাবে তখনই বাসার কলিং বেলটা বেজে উঠল। রাফি উঠতে গেলে আমি বললাম, তোরা থাক, আমি দেখছি। বসা থেকে উঠে গিয়ে দরজা খুলে সামনে তাকিয়ে দেখি কেউ নেই, তবে নিচে একটা পার্সেল পড়ে আছে। চারিদিকে পুনরায় একবার চোখ বুলিয়ে পার্সেলটা নিজের হাতে নিয়ে দরজা লাগিয়ে দিলাম। পার্সেলের উপরে আমার নাম লেখা আছে, তবে কোথা থেকে এসেছে সে ব্যাপারে কিছু লেখা নাই। বেনামি পার্সেল। হাতে থাকা পার্সেলটা আমি ঘুরিয়ে ঘুরিয়ে দেখছি, কিন্তু বুঝতে পারছি না এটার ভিতরে ঠিক কী আছে বা থাকতে পারে। ড্রয়িং রুমের সোফায় এসে বসে পার্সেলটা টি টেবিলে রেখে নিজের দুই হাঁটুর উপরে দুই হাত দিয়ে ভর রেখে এক দৃষ্টিতে তাকিয়ে আছি সেদিকে। এতক্ষণে সেখানে আগমন ঘটে সিফাত এবং রাফির। পার্সেলের দিকে নজর পড়তেই রাফি বলে, পার্সেল কে পাঠিয়েছে? আশাদ, খুলে দেখ কি আছে ভিতরে। আমি ব্যস্ত হয়ে পড়ি পার্সেলটা খুলতে। র্যাপিং পেপার ছিঁড়ে বক্সটা খুলে দেখি ভিতরে প্রাপ্তির একটা ছবি রাখা আছে এবং ছবির পিছনে কালো মার্কার দিয়ে লেখা, তুমি বিশ্বাস করো সে ভালোবাসে, তবে কাকে ভালোবাসে, তোমাকে নাকি তোমার প্রাণ ভোমরাকে? ছবিটা দেখে আমি যতটা না অবাক হয়েছি তার চেয়ে বেশি অবাক হয়েছি ছবির পিছনের লেখাটা দেখে। আমার অবাক চাহনি দেখে সিফাত বলে, কি হলো, এভাবে কি দেখছিস? রাফি কিছু জিজ্ঞাসা না করে ছবিটা আমার হাত থেকে নিয়ে সম্পূর্ণ বিষয়টা নিজের আয়ত্তে নিল। আমার মুখ থেকে কোনো উত্তর না পেয়ে সিফাতও রাফির ন্যায় একই কাজেই পুনরাবৃত্তি ঘটায়। আমি এবং রাফি দুজনই অবাকের শীর্ষে অবস্থান করলেও সিফাত স্বাভাবিকই রয়েছে। রাফি আমাকে উদ্দেশ্য করে বলে, এসবের মানে কি? কেউ কি ফাইজলামি করে এগুলো করছে নাকি? আমি আত্মবিশ্বাসী দৃষ্টিতে রাফির দিকে তাকিয়ে বললাম, না, এমন কাজ কেউ ফাজলামি করে করবে বলে আমার মনে হয় না। নিশ্চয়ই এর মাঝে কোনো রহস্য আছে। আমি সেটা নিয়ে ভাবছি না। আমার চিন্তা হলো লেখাটা নিয়ে। যে এই পার্সেলটা পাঠাক না কেন, সে আমার হয় ভালো চায়, নয়তোবা খারাপ চায়, কিন্তু মানুষটা কে হতে পারে? আমার কথা শেষ হলে সিফাত মুখে হাসি নিয়ে বলে, তুই না রাজনীতিবিদ? সিফাতের কথার আগাগোড়া বুঝতে না পেরে আমি প্রশ্ন করলাম, এর সাথে রাজনীতির কি সম্পর্ক থাকতে পারে? বাহিরের সকল চিন্তা মাথা থেকে ছেড়ে ফেল। একজন রাজনীতিবিদের মতো ভাব। আশা করি তোর উত্তর তুই পেয়ে যাবি। সিফাত আর কথা না বাড়িয়ে নিজের রুমের দিকে পা বাড়ায়। সিফাত চলে গেলে আমি রাফির দিকে প্রশ্নবিদ্ধ চোখে তাকিয়ে বললাম, সিফাত কি বললো এগুলা? বুঝেছিস কিছু? আমার ছোট মাথায় এগুলো খেলে না রে, তুই রং ভাব। আমি রুমে গেলাম। রাফিও চলে যায় নিজের রুমে। আমি একা বসে আছি। মাথায় জড়ো হয়েছে নানা রকমের প্রশ্ন, কিন্তু উত্তর কে দেবে? ছবিটা নিজের হাতে নিয়ে আমি আবারও সেই লেখাগুলোতে চোখ বোলাই। লেখাগুলোর কোনো মানে খুঁজে পাচ্ছি না আমি। আমাদের ভাবনা কিছুটা এই রকম। আমি বিশ্বাস করি সে আমাকে ভালোবাসে, কিন্তু কার কথা বোঝানো হয়েছে এখানে? প্রাপ্তি? ওর ছবির পিছনেই তো লেখাগুলো রয়েছে, আর প্রাপ্তিও তো আমাকে ভালোই বাসে। তবে শেষের লাইনের মানে কি? প্রাণভোমরা বলতে কি বোঝাতে চেয়েছে? ছবিটা টেবিলের উপরে ছুঁড়ে ফেলে হাত দিয়ে নিজের চুলগুলো টানতে টানতে আমি বললাম, কিচ্ছু বুঝতে পারছি না আমি। মানে কি এইসবের? মাথার উপর দিয়ে যাচ্ছে সব কিছু। পল্লব ভাই একটা কথা বলেছিল, যখন আমি রাজনীতিতে নতুন নতুন পা রেখেছি তখন, রাজনীতিতে নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই। আচ্ছা, তার কথার সাথে কি এই লেখাগুলোর কোনো মিল আছে বা থাকতে পারে? আমি নিজের ভাবনাগুলো সম্প্রসারিত করার আগেই আমার ফোনের মেসেজটা বেজে ওঠে।
রেদওয়ানের নাম্বার থেকে মেসেজ আসছে। লেখা ছিল, বিকেল 5টায় আমাদের সেই চিরচেনা জায়গায় আইসেন ভাই, জরুরি কথা আছে আপনার সাথে, আমি অপেক্ষায় থাকবো। রেদওয়ানের নাম্বারে কল দিতে গিয়েও দিলাম না। আমি ভাবলাম, রেদওয়ানের আবার কি হলো? হঠাৎ জরুরি তলব, বাসায় তো আসতে পারত। বিকেল 5টা, আমি তৈরি হচ্ছি বের হবার জন্য। বাসা থেকে বের হওয়ার সময় সিফাত জিজ্ঞেস করে, কোথায় যাচ্ছিস এখন? তেমন কিছু না। রেদওয়ান মেসেজ দিয়ে বলল কি নাকি জরুরি কথা আছে, সেখানেই যাচ্ছি। একা যাস না? কেন, একা গেলে কি সমস্যা? যেতে বারণ করেছি, তাই যাবি না? এখানে সমস্যা থাকা বা না থাকার কি আছে? আজব। আচ্ছা, নিয়ে যাব না একজনকে? একজন না, সবাইকে নিয়ে যাবি এবং সবার সাথে গান রাখতে বলবি। মাস্ট বি। রেদওয়ান আমার গ্যাংয়েরই লোক, ওর সাথে দেখা করতে যাব, এতে গান নেবার কি আছে? সব প্রশ্নের উত্তর যদি আমি দেই তাহলে তোর কাজ কি? মানে? মানে কিছু না, যেটা বললাম সেটা কর। আচ্ছা ঠিক আছে, তুই যাবি? না, আমার একটা কাজ আছে। তোর আবার কি কাজ এখন? পরে বলবো, তুই রাফিকে নিয়ে যা। ওকে, থাক তাহলে। হুম। আমি এবং রাফি বাসা থেকে বের হলে সিফাত নিজের ফোনটা হাতে নিয়ে কল করে একটা পরিচিত নাম্বারে। কলটা রিসিভ হলে বলে, আশাদ বেরিয়ে পড়েছে, আশা করি তোর কাজটা তুই ঠিক মতো করবি। জি ভাইয়া। কল কেটে একটা রহস্যময় হাসি হাসে সিফাত, যে হাসির গভীরতা হয়তো অনেকটাই বেশি। আমার বাইক এসে থামে গাজীপুর সালনার একটা পুরাতন ফ্যাক্টরির সামনে। সিফাত বারবার বলে দিলেও আমি রাফি ছাড়া অন্য কাউকে সাথে আনিনি। বাইক থেকে নেমে ভিতরে চলে যাই, কিন্তু রেদওয়ানকে কোথাও দেখতে পাচ্ছি না। উপায়ন্তর না পেয়ে ফোন করি রেদওয়ানের নাম্বারে। সিলেটের একটা টং দোকানে বসে চা খাচ্ছে রেদওয়ান এবং কয়েকজন বন্ধু। হঠাৎ ফোনে রিংটন বাজলে পকেট থেকে ফোন বের করে দেখে আমার নাম্বার থেকে কল এসেছে। 7-5 না ভেবে কল রিসিভ করে বলে, আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম আসসালাম। কোথায় তুই? এখনও আসছিস না কেন? আমি অপেক্ষা করছি। আমি তো সিলেট আছি, আর কোথায় আসার কথা বলছো? তুই না আমাকে মেসেজ করে বললি পুরাতন গোডাউনে আসতে? না ভাই, আমি তো ঢাকার বাইরে আছি। তাহলে কেন তোমাকে সেখানে আসতে বলবো বলো? তোর নাম্বার থেকে যে মেসেজ আসলো সেটা? সত্যি আমি কোনো মেসেজ পাঠাইনি। রেদওয়ানের কানে গুলির আওয়াজ ভেসে আসলো। তার কিছুক্ষণ পরেই কলটা কেটে যায়। উত্তরে আমি কিছু বলতে যাব, ইতিমধ্যেই সেখানে গুলির বর্ষণ শুরু হলো। আমি তৎক্ষণাৎ কোমর থেকে নিজের গান বের করে কভার ফায়ার দিতে ব্যস্ত হয়ে পড়ি। আমাকে নিয়ে রাফি একটা কন্টেইনারের পিছনে আশ্রয় নিল। নিজেদের সুরক্ষার দিকটা নিশ্চিত করতে করতে গুলির আওয়াজ আর শুনতে পাচ্ছি না আমরা। আমি উকি দিয়ে চারিদিকে চোখ বোলাচ্ছি, কিন্তু লাশ ছাড়া আর কিছুই দেখতে পাচ্ছি না। হঠাৎ কয়েকজন মধ্যবয়স্ক ছেলে এসে আমার এবং রাফির সামনে দাঁড়ালো। আমি কিছু বলতে যাব, চলুন আপনাদের বাসায় পৌঁছে দিচ্ছি। ওদের মধ্যে থেকে একটা ছেলে বলে উঠল। উত্তরে আমি বললাম, তোমাদের তো ঠিক চিনলাম না। আমাদের না চিনলেও চলবে, তবু একটু মাথায় রাখুন আপনার কাছের মানুষগুলো এখন আপনার জানের দুশমন হয়ে উঠেছে, তাই সেই সকল মানুষের থেকে একটু সাবধানে থাকবেন। বুঝলাম না তোমার কথা। বুঝবেন আস্তে আস্তে, তবে দেরি করে যেন না বোঝেন, সেই দোয়াই রইল। এখন চলুন আপনাদের পৌঁছে দিই, আমাদের আরও কাজ আছে। আমিও আর কথা না বাড়িয়ে ওদের পিছনে পিছনে বাইরে চলে গেলাম। বাইকে উঠতে গেলে অন্য একজন ছেলে আমার হাত থেকে বাইকের চাবিটা নিয়ে বলে, গাড়িতে উঠুন আমাদের সাথে, বাইক আপনার বাসায় পৌঁছে যাবে। গাড়ি এসে বাসার সামনে থামলে আমি এবং রাফি ওদের ধন্যবাদ জানিয়ে ভিতরে চলে যাই। ড্রয়িং রুমে পায়চারি করছে সিফাত। দরজা খোলা থাকায় আমি এসে ড্রয়িং রুমের সোফায় নিজের তাসরিফ জমিয়ে একটা দীর্ঘশ্বাস ত্যাগ করলাম। সিফাত দেখতে পেয়ে প্রশ্ন করে, একা গিয়েছিলি? আমাদের তরফ থেকে কোনো উত্তর না পেয়ে সিফাত আবারও বলে, কি হলো, কিছু জিজ্ঞাসা করেছি তো নাকি? হুম। একা কেন গিয়েছিলি? সবাইকে সাথে নিয়ে যেতে বলেছিলাম না? ভাবিনি এমন কিছু হবে। কি হয়েছে? আমি সবটা খুলে বললাম। সিফাত হাতে তালি দিয়ে বলে, বাহ, ভালো তো। সব সময় শুধু রাজনীতি নিয়ে পড়ে থাকিস, বাহ্যিক কোনো জ্ঞান তো মাথায় নেই। স্প্রুফিং বুঝিস? স্প্রুপিং? হ্যাঁ, স্প্রুফিং। সেটা কি? স্প্রুফি হলো এমন এক ধরনের পদ্ধতি যার মাধ্যমে তোর নাম্বার আমার কাছে নেই,
কিন্তু তোর নাম্বার দিয়ে আমি যাবতীয় সব কাজ করতে পারবো, যেমন কাউকে মেসেজ পাঠানো বা কল দেওয়া। একই কাজ ইমেল দিয়েও করা যায়। কিন্তু কেউ আমার সাথে এমনটা কেন করবে? কি স্বার্থ থাকতে পারে তার? স্বার্থ তো একটাই, কি? তোর জীবন নেওয়া। তুইও এই কথা বলছিস? সকালে আসলো পার্সেল, আর এখন তুই? যেটা দেখেছি, যেটা বুঝেছি সেটাই বলেছি। স্প্রুফিং করে তোকে পুরনো গোডাউনে ডাকা, তোর উপরে হামলা হওয়া, সব কিছু তো আর কাকতালীয় হতে পারে না, তাই নয় কি? তোর কথায় যুক্তি আছে, কিন্তু এই কাজগুলো কে বা কারা করেছে সেটাই তো বুঝতে পারছি না। কারা না, বল কে? তুই এতটা নিশ্চিত হয়ে কিভাবে বলছিস? সকালের লেখাগুলো নিয়ে একটু খেলা করা শেখ, বুঝতে পারবি। যাই হোক, তোরা বিশ্রাম নে, আমি বাহির থেকে একটু হেঁটে আসি। ভালো লাগছে না বসে থাকতে। আচ্ছা যা। সিফাত বাসা থেকে বের হয়ে শান্ত মনে রাস্তা দিয়ে হাঁটছে। হঠাৎ একটা কালো জিপ গাড়ি এসে থামে ওর সামনে। শোন, আমাদের দিকে সব সময় নজর রাখবি, কারণ আমাদের জীবনের ঝুঁকি এখন অত্যাধিক মাত্রায় বেড়ে গেছে। সে আসাদকে প্রাণে না মারার অবধি শান্তি পাবে না। ভাই, আমরা তো জানি কাজটা কে করেছে, তাকে রাস্তা থেকে সরিয়ে দিলেই তো হয়। না, আমি চাই আসাদ এই রহস্যের শিখরে পৌঁছাক। পারবে কি? জানা নেই আমার। আসাদ নিজেকে রাজনীতিবিদ বলে দাবি করে, কিন্তু ও কখনো রাজনীতিতে ভীষণ রকমের কাঁচা একজন খেলোয়াড়। রাজনীতির মারপ্যাচ বুঝে উঠতে উঠতে ওর অনেকটা সময় পার হয়ে যাবে। তুমি যেটা ভালো বোঝো, আমরা আসাদের ছায়া হয়ে থাকবো, তুমি সেই বিষয়ে চিন্তা করো না। নিরাশ যেন হতে না হয়, সেদিকে খেয়াল রাখিস। আচ্ছা ভাই। আমাকে নামিয়ে দিয়ে আয়, অনেকটা সময় পার হয়ে গেছে। জি। ফোনের স্ক্রিনে প্রাপ্তির ছবি ভাসছে। আমি একমনে তাকিয়ে আছি সেদিকে। কেউ যে আমার জানের ভুকা হয়ে উঠেছে সেই চিন্তা এখন আমার মাথায় নেই। প্রাপ্তির সাথে কাটানো সুন্দর মুহূর্তগুলোই জড়সড় হয়ে আছে আমার ভাবনা জুড়ে। শেষ বিকেলে নদীর পাড়ে হাত ধরে হাঁটা, প্রাপ্তির দুষ্টুমি ভরা কথা। আমি নিজেকে ভাগ্যবান মনে করি প্রাপ্তিকে নিজের জীবনের অংশ করতে পেরে। তবে সময়ের সাথে সাথে সেই ভাগ্যটা যেন দুর্ভাগ্যে পরিণত না হয়, সেটাই দেখার বিষয়। রাত অনেক হয়েছে, কিন্তু কারো পেটেই খাবার পড়েনি। রাফি এসে একবার আমাকে ডেকে গেছে, কিন্তু আমি নাকচ করে দেই খাবো না বলে। তাই রাফিও আর জোর করেনি। রাত প্রায় 2টা। আমি এবং রাফি নিজের কাজে বেরিয়ে পড়েছি। শরীরে ভদ্রলোকের ট্যাগ লাগানো। কারো হয়তো জীবনযাত্রার সমাপ্তি ঘটবে আজ, নাকি সব ভাবনা চিন্তাগুলোই রং বদলাবে আমার অজান্তেই। শিক্ষক নামটা শুনলেই একটা স্বস্তি পাওয়া যায়, তাই না? যে ছাত্রদের নিজের হাতে গড়ে তোলে স্নেহ ভালোবাসা দিয়ে। আচ্ছা, একজন রক্ষক যদি ভক্ষক হয়ে ওঠে তখন তার কী শাস্তি হওয়া উচিত? আমার মতে মৃত্যুর চেয়ে বড় শাস্তি কাউকে দেওয়া যায় না। তেমনই এক শিক্ষকের গল্পের সমাপ্তি ঘটাবো আমি। যে শিক্ষক পড়ানোর নামে ছোট ছোট মেয়েদের যৌন হয়রানির শিকার করে। বর্তমান সমাজের পরিস্থিতি হলো এমন, বাবা মা দুজনই কাজের সূত্রে দিনের বেশিরভাগ সময়ই ঘরের বাইরে থাকেন। হয়তো কেউ বাসায় আয়া রেখে দেন ছেলে মেয়েদের একাকিত্ব দূর করার জন্য, আর কেউ কেউ রাখেন না এই ভেবে ছেলে মেয়ে তো দিনের 3/4 সময়ই প্রাইভেট আর পড়ালেখা নিয়ে ব্যস্ত থাকবে, বন্ধু বান্ধবের সাথে থাকবে, কথা বলবে। একাকিত্ব কি সেটা বোঝার সুযোগ হয়ে উঠবে না। বাবা মা টাকা কামাতে এতটাই ব্যস্ত যে তার মেয়ে কোন পরিস্থিতিতে আছে সেটা খোঁজ রাখার সময়টুকুও হয়ে ওঠে না তাদের কাছে। এমনও মেয়ে আছে যারা পুরো ব্যাপারটা বুঝতে বুঝতেই অনেকটা সময় পার হয়ে যায়, আর যখন বুঝতে পারে তখন হয়তো কিছুই করার থাকে না। লোকলজ্জার ভয়ে কাউকে বলতেও পারে না। এই সময়টা যে কতটা কষ্টের সেটা হয়তো সেই বুঝতে পারবে যে বা যারা এই পরিস্থিতির সম্মুখীন হয়েছে বা ভবিষ্যতে হবে। এই ধরনের বিষয়গুলো যে শুধু শিক্ষকরাই করে এমনটা কিন্তু না। পরিবার পরিজন আত্মীয় স্বজনদের মাঝেও এমন কিছু নরপিশাচ থাকে যারা ভালো মানুষের আড়ালে নিজেদের স্বার্থ হাসিল করতে ব্যস্ত। এমন মানুষগুলো খুবই ভয়ঙ্কর প্রকৃতির হয়, বিষাক্ত হয়, যাদেরকে খালি চোখে চেনা যায় না, কিন্তু তাদের বিষক্রিয়া মারাত্মক। আমাদের কাজ শেষ। সকালে খবরের কাগজের হেডলাইন হবে শিক্ষক নামের একজন নরপশু হত্যা। না, একটা ভুল বলে ফেললাম। এই ভদ্রলোকের সমাজে তো সত্যের চেয়ে মিথ্যার দাপট বেশি, তাই হয়তো এই খবরটাও বাকি খবরের আড়ালে চাপা পড়ে যাবে। অনেকদিন পর আমি আজ ক্যাম্পাসে এসেছি।
গুলি লাগার পর থেকে আর আশা হয়নি। একটা শান্তির নিঃশ্বাস ত্যাগ করে ক্যান্টিনের পাশে দাঁড়িয়ে থাকা পরিচিত শিমুল গাছটার নিচে তাকালে দেখি প্রাপ্তি ওর কয়েকজন বান্ধবীর সাথে বসে আছে নির্জীব মনে। আমাকে আসতে দেখে বাকিরা উঠে যায়। প্রাপ্তি তখনও দেখেনি আমাকে। কাহিনী বুঝতে না পেরে বলে, কি রে, সবাই চলে যাচ্ছিস কেন? আমাকে দেখতে পেয়ে সম্পূর্ণ বিষয়টা প্রাপ্তির বোধগম্য হলো। তাই আর কিছু না বলে পুনরায় নিজের দৃষ্টি অন্যদিকে ফিরিয়ে নিল। আমি প্রাপ্তির পাশে বসে বললাম, মন খারাপ? জি না। তাহলে কথা বলার ইচ্ছা নাই? না, নেই। চলে যাব তাহলে? তোমার ইচ্ছা। ভার্সিটিটা তো আর আমার একার না যে আমি যা বলবো তাই হবে। এমনিতেই তোমার ভয়ে কোনো ছেলে আমার সাথে কথা বলতে চায় না। ছেলেদের সাথে কথা বলতে চাও তুমি? শুধু কি ছেলেরা, মেয়েরাও তো কথা বলে না আমার সাথে, কয়েকজন ছাড়া। আমি কি তাদের বারণ করেছি তোমার সাথে কথা বলতে বা না মিশতে? হয়তো করেছো। তোমাকে এর আগেও অনেকবার বলেছি, হয় আমাকে বেছে নাও, নতুবা তুমি রাজনীতি নিয়ে থাকো। একটা কথা মনে আছে তোমার? কি কথা? যখন আমি একজন সহজ সরল সাধারণ ছেলে ছিলাম, যখন আমার নাম ডাক পরিচিত ছিল না, তখন তুমি ঠিক কি কি করেছিলে? ছেলেদের সাথে কফি শপে যাওয়া, কথা বলা, তাদের বিভিন্ন গিফট দেওয়া। আমার জন্মদিন তুমি ভুলে যেতে, কিন্তু 2 দিন আগে পরিচিত হওয়া একটা ছেলেকে তুমি কফি শপে গিয়ে গিফট দিয়ে আসতে। এবং আমি যখন এগুলো তোমাকে জিজ্ঞেস করতাম, তখন তোমার কাছে কোনো উত্তর থাকতো না। তুমি কথার ছলে সেগুলো এড়িয়ে যেতে। এবং মজার বিষয় হলো, আমিও তখন তোমার কাছে একটা প্রশ্ন করেছিলাম, আমাকে চাই নাকি তোমার ওই সব বন্ধুদের? তুমি কি বলেছিলে? তোমার জীবন, তোমার জীবন, তোমার মর্জি মতো চলবে। তাহলে আজ কেন আমাকে বলছো যে কোনো একটা বেছে নিতে হবে? আমি কিন্তু এখন কারোর সাথেই কথা বলি না, সেটা তোমার অজানা নয়। কবে থেকে কথা বলো না? যেদিন থেকে এই শহরের মানুষ আমাকে চেনে, সেদিন থেকে? যেদিন থেকে আসাদের নাম যশ খ্যাতি হয়েছে, সেদিন থেকে? যেদিন থেকে আসাদ নিজেকে সামলে নিতে শিখেছে, সেদিন থেকে? কিন্তু আসাদ যখন অনেক দুর্বল ছিল, যখন প্রাপ্তিকে ছাড়া আসাদ কিছুই বুঝতো না, তখন কিন্তু তুমি আমার মনোবল না হয়ে আমাকে আরও ভেঙে দিয়েছো। এত তাড়াতাড়ি ভুলে গেলে সেই দিনগুলো? তোমার কি ভাবনা আসাদ হাসি খুশি আছে? তার মানে সে অনেক ভালো আছে। তাহলে বলবো তুমি আমার প্রেমিকা হতে পারোনি। আমাকে নিয়ে এত কিছু ভাবার জন্য অসংখ্য ধন্যবাদ। আমি খানিকটা হেসে নিয়ে বললাম, যখনই আমার প্রশ্নগুলোর কোনো উত্তর তোমার কাছে থাকে না, তখনই এই একটা কথা বলে হেরিয়ে যাও সব কিছু। হ্যাঁ হ্যাঁ, আমি খারাপ। আর কিছু বলতে চাও? বাদ দাও ওই সব কথা। ভার্সিটিতে আসলে বাট কল দিলে না। মনে ছিল না। আচ্ছা ঠিক আছে, তোমার তো মনে হয় একটু পরে ক্লাস শুরু হবে। থাকো তাহলে, আমি আসি। প্রাপ্তি কোনো উত্তর দিল না। আমি প্রাপ্তির পাশ থেকে উঠে ক্যান্টিনের দিকে যাই। কিছুটা সামনে এগোলে কারো ডাক পেয়ে আমি থমকে দাঁড়াই। গলার স্বরটা বেশ পরিচিত, তবে খেয়াল করতে পারছি না কোথায় শুনেছি। মাথায় জোর না দিয়ে পিছনে তাকালাম। দেখি অনন্যা আমার দিকে এগিয়ে আসছে, মুখে বিরল হাসি। ভার্সিটির জীবন একসাথে কেটেছে আমাদের, তবে দুর্বল আসাদ থেকে সবল হয়ে ওঠার রাস্তাটা ভীষণই কঠিন ছিল। আর সেই রাস্তায় আমাদের সঙ্গীদের মাঝে অনন্যাও একজন। মজার বিষয় হলো, অনন্যা আমাকে সবভাবে সাহায্য করলেও আমাদের এটা অজানা, কিন্তু রাফি জানে অনন্যা আমাদের জন্য ঠিক কতটা করেছে। আমার সামনে এসে মুখে হাসি রেখে অনন্যা বলে, কি গো রাজনীতিবিদ, আমাকে তো ভুলেই গেলে। না কোনো কল, না মেসেজ, পর হয়ে গেছি বুঝি? আমি মাথা চুলকে বললাম, আরে তেমন কিছু না, আসলে তোমার নতুন নাম্বার আমার কাছে নাই। পুরাতন নাম্বারে বেশ কয়েকবার যোগাযোগ করার চেষ্টা করেছি, কিন্তু সংযোগ হয়ে ওঠেনি। রাফির কাছে তো আমার নাম্বার ছিল, ওকে বলতে পারতা। কই, রাফি তো আমাকে কিছু বলেনি। আমি ওর কাছে তোমার নাম্বার অনেকবার চেয়েছি, বাট ও বলেছে ওর কাছে নাই। আচ্ছা বাদ দাও, চলো এক কাপ কফি খেয়ে আসি। ক্যান্টিনের সেই কফি আর জমজমাট আড্ডা, উফ অনেক মিস করি। হ্যাঁ চলো। কফি পাগলি বলছে তোমাকে। বলছেই তো, কফি ছাড়া তো আর কিছু মাথায় আসে না তোমার। অনন্যা মুখ ভেঙচি কেটে বলে। তোমার মাথা। খুনসুটি করতে করতে ক্যান্টিনের সামনে চলে আসলাম। ভিতরে রাফি, সিফাত এবং বাকিরা সিঙ্গারার আড্ডায় মেতে উঠেছে। রাফির কাছে গিয়ে রাফির পিঠে একটা কিল বসিয়ে দিয়ে অনন্যা বলে, কিরে হারামি, তোর কাছে আমার নাম্বার নেই? রাফি অনন্যাকে দেখতে পেয়ে বসা থেকে উঠে
শক্ত করে জড়িয়ে ধরে। অনন্যা মজা করে বলে, হয়েছে ভাই, ছাড় এবার, না হলে আমার হাড্ডি গুড্ডি এখন ভাঙবে, যেভাবে ধরেছিস। অনন্যাকে ছেড়ে দিয়ে বলে, এবার বল, হঠাৎ কি মনে করে? আমাকে তো একটাবার জানানোর প্রয়োজন বোধ করলি না যে তুই আজকে ক্যাম্পাসে আসবি। একটা থাপ্পড় মারবো। তুই আগে আমার প্রশ্নের উত্তর দে। আমার নাম্বার নেই তোর কাছে? আছে। আসাদ চেয়েছিল, তো দিলি না কেন? তুই তো জানিস কেন দেইনি, তাও এই প্রশ্নটা কেন করছিস? দিতে পারতি। আমি নিজেকে সামলে নিয়েছি, আমার সমস্যা হতো না। আমার জিনিসটা না হয় একান্তই আমার থাক। যাকগে, বাদ দে ওইসব পুরনো কথা। এখন বল, তুই দেশে আসলি কবে? এই তো গতকাল রাতে এসেছি। নিজেকে আর আটকে রাখতে পারলাম না ক্যাম্পাসে আসা থেকে, তাই চলে এলাম টল দিতে। ভালো করেছিস। জানি তো কফির লোভে এসেছিস এখানে, আমাদের সাথে দেখা করতে এলে তো জানাতি। আমাদের সাথে থেকে থেকে তুইও এখন আসাদের মতো কথা বলছিস। রাফি খানিক হেসে নিয়ে বলে, আচ্ছা তোরা ওই দিকটায় গিয়ে বস, যা, আমি একটু পরে আসছি। ঠিক আছে। আমি এবং অনন্যা গিয়ে কর্নারের একটা টেবিলে বসলাম। আমি কফির অর্ডার দিয়ে অনন্যার সাথে কথা বলায় ব্যস্ত হয়ে পড়ি। এতদিন কোথায় ছিলে? ভার্সিটি লাইফ শেষ হবার পরে না কোনো খোঁজ, না কোনো খবর। একটা দীর্ঘশ্বাস ছেড়ে বলে, ছিলাম কারো স্মৃতিচারণে। মানে? বাদ দাও আমার কথা, তুমি বলো, এত অল্প সময়ে এত নামডাক কিভাবে? 2 বছর আগের আসাদ আর এখনকার আসাদের মধ্যে পার্থক্য আকাশ পাতাল। এতটা পরিবর্তন কিভাবে? আমি সেই আগের আশাতেই রয়ে গেছি, শুধু তোমাদের দেখার নজরীয়টা বদলে গেছে। হয়তো। তারপর প্রাপ্তির কি খবর? আছে ভালোই। আগের মতোই রয়ে গেছে নাকি পরিবর্তন এসেছে? যেদিন থেকে আমি পরিবর্তন হয়েছি সেদিন থেকে ওর মাঝেও পরিবর্তন লক্ষ্য করেছি। এখন জানি না সেই পরিবর্তনটা কার জন্য এসেছে। আলবাত তোমার জন্য, যেহেতু ও তোমাকে ভালোবাসে। হয়তো, হবার হয়তো না। হয়তো কেন বলছো? যাকে ভালোবাসো তাকে বোঝো না তুমি? আমি কিছু বলার আগেই পিচ্ছি কফি নিয়ে হাজির। অনন্যাকে দেখে ফোকলা দাঁতের হাসি দিয়ে বলে, আপু, তুমি কেমন আছো? কতদিন পর তোমাকে দেখলাম। মন খারাপ করে বলে, এখন তো আর আগের মতো আসো নাই। কিভাবে আসবো রে সোনা? আমি তো দেশে ছিলাম না। তুই কি পড়াশোনা করিস এখন, নাকি আমার যাবার পরে সব বাদ? কোনটা? এখন তো আর আগের মতো আসো না। তুমি তো প্রতি মাসে রবিক স্যার কাছে আমার জন্য টাকা পাঠাতে, তাহলে কিভাবে বাদ দিব বলো? আমার ঘরের কয়টা মাথা? অনন্যা পিচ্চির গালে হাত বুলিয়ে বলে, গুড বয়। আচ্ছা, এখন যা। আচ্ছা। কপালে চুমু এঁকে দিয়ে বলে। আমি মুগ্ধ দৃষ্টিতে অনন্যাকে দেখছি। আসলে মেয়েটা অদ্ভুত প্রকৃতির, যাকে চেনে না, যার সাথে কোনো সম্পর্ক নাই, তার দিকেও সাহায্যের হাত বাড়িয়ে দেয়। সবাই যদি এমন হতো তাহলে হয়তো সমাজে কারো সাথে কোনো বৈষম্য থাকতো না। রুমের সব কিছু ভেঙে চুরমার, তবুও রাগ কমছে না, নিজেকে সামলাতে পারছে না কিছুতেই। টেবিলের উপরে এক হাত রেখে জোরে জোরে নিঃশ্বাস ছাড়ছে মেয়েটি। ভয়ে ভয়ে একটা ছেলে সামনে এগিয়ে এসে বলে, আপু শান্ত হও প্লিজ। রাগে চোখ রক্তবর্ণ ধারণ করেছে। রক্তবর্ণ চোখে ছেলেটার দিকে তাকালে চোখের ঝাঁজ সহ্য করতে না পেরে মাথা নিচু করে ফেলে ছেলেটা। মুচকি হেসে বলে, শান্ত হব? হ্যাঁ, আমি শান্ত হব, তবে সেই দিন যেদিন আমার দেয়া কাজটা তোরা সম্পূর্ণ করতে পারবি। 2 দিন সুযোগ করে দিলাম, কিন্তু লাভ কি হলো? ব্যর্থ। তোরা তো জানিস ব্যর্থতা জিনিসটা আমার সহ্য হয় না। শেষ আরেকটা সুযোগ দিলাম, হয় আসাদকে মেরে ফেল, না হয় তোদের মৃত্যু কেউ আটকাতে পারবে না। কথাটা যেন মাথায় থাকে, আমি বারবার বলবো না। আমি বাসায় এসে পৌঁছেছি। অনন্যার সাথে সময়গুলো বেশ ভালোই কেটেছে আমার। পুরনো স্মৃতিগুলো আবারও জেঁকে বসেছে। ভার্সিটির সেই দিনগুলোর কথা মাথায় আসতেই আমি নিজের অজান্তেই হেসে ফেলি। সিফাত রুমে ঢুকে দেখে আমি আনমনে হাসছি। বিছানায় নিজের তাশরিফ জমিয়ে কিছুটা কৌতূহল নিয়ে প্রশ্ন করে, কিরে, হাসছিস কেন? হাসছি নিজের অবস্থার উপরে, কেমন ছিলাম আর কেমন হয়ে গেলাম। বাদ দে সব পুরনো কথা। যার জন্য তোর কাছে আসা, লেখাগুলোর সন্ধিহান করতে পারলি? হ্যাঁ পারছি, তবে ভাবিনি কখনো আমার সাথে এমনটা হবার ছিল। ভাবিসনি তো এখন ভেবে নে। মানতে খুব কষ্ট হচ্ছে, একটা চিরচেনা মানুষের এমন হঠাৎ পরিবর্তন
কিভাবে মেনে নেই বল? যাকে তুই চিরচেনা বলছিস তার কাছে তুই অপরিচিত। কি জানি। বুঝতে পারছিস, এটাই অনেক। সাবধানে থাকিস। এটুকুই বলবো। এখন বল, অনন্যাকে? রাফি কিছু বলেনি। আমি তোর মুখ থেকে শুনতে চাচ্ছি। আমার ক্লাসমেট ছিল, ভার্সিটি লাইফ একসাথে কেটেছে আমাদের। খুব ভালো একটা মেয়ে, মনটা অনেক পরিষ্কার। বাকি সবার মতো মনে অত শত প্যাচগোজ নাই। জানিস, একটা অপরিচিত মানুষ যাকে ও আগে কোনো দিনও দেখেনি, কিন্তু সে বিপদে পড়লে হাত বাড়িয়ে দেওয়া মানুষগুলোর মাঝে অনন্যা একজন। আমাদের ক্যান্টিনে যে ছেলেটা আছে, ওর পড়াশোনার সকল খরচ অনন্যাই বহন করে। এতদিন তো মনে হয় দেশের বাইরে ছিল। হ্যাঁ, গতকাল রাতেই এলো। বলল তখন, শুনলি না? তো হঠাৎ দেশের বাইরে কেন গেছিল জানিস? হয়তো পড়াশোনার জন্য। তাছাড়া আর কি হবে? দেশের বাইরে তো ওর কোনো আত্মীয় স্বজনও নাই। বাবা মা? অনন্যা এতিম। মামা মামি ওকে বেশ যত্নে লালন পালন করেছেন। আমার ভাষ্যমতে আমি কোনোদিনও দেখিনি অনন্যাকে তার নিজের মেয়ে ছাড়া অন্য কিছু ভেবেছেন। তো তুই অনন্যার মামা মামির থেকে জানতে পারতি না অনন্যা কেন দেশের বাইরে গেল সবাইকে ছেড়ে? আমি গিয়েছিলাম তাদের বাসায়, তবে তারা সেখান থেকে চলে গিয়েছিলেন। অনন্যার নাম্বারও বন্ধ দেখাচ্ছিল। মামা মামিরও কোনো খোঁজ পাইনি, তাই হাল ছেড়ে দিয়েছিলাম। কিন্তু তুই হঠাৎ এসব পুরনো কথা ঘাটছিস কেন? ঘাটছি কারণ অনন্যা কি সত্যি পড়াশোনার জন্য দেশের বাইরে গেছিল, নাকি এখানে অন্য কোনো গল্প আছে? ভাই, আমারে মাফ কর প্লিজ। এমনিতেই একটা ধাঁধা সলভ করতে গিয়ে নাকানি জুবানি খেয়ে বেসামাল অবস্থায় আছি, তার উপরে আবার অন্য কোনো ধাঁধা দিস না। সিফাত খানিক হেসে আমার কাঁধে একটা হাত রেখে বলে, এটা তোর জীবনের ধাঁধা, যেটার সমাধান তুই ছাড়া অন্য কারো কাছে নেই। দুর্বল আসাদ থেকে এই আসাদ হয়ে ওঠার গল্পটা নিশ্চয় সহজ ছিল না। পিছনে সেই গল্পটা নিয়ে একটু ভাব, তুই নিজের লক্ষ্যে পৌঁছে যাবি। আর এবারের ফলাফলটা তোর জীবন বদলে দেবে, মিলিয়ে নিস। আসাদ হাবার মতো তাকিয়েছে সিফাতের মুখের দিকে। সিফাত রুম থেকে বেরিয়ে গেল, কিন্তু তবুও আমার কোনো হেলদোল নাই। মাঝে মাঝে সিফাতের চরিত্রটা বুঝতে ভীষণ কষ্ট হয় আমার। হাবাগোবা ছেলেটার কয়েকটা জটিল কথা আমাকে নিজের অবস্থানে স্থির করে দেবার জন্য যথেষ্ট। সিফাত ছেলেটার মাঝে কিছু একটা আছে, এটা আমার ভাবনা। ভাবনাটা কি সত্যি, নাকি ভাবনার অন্তরালে অন্য কোনো কাহিনী রচিত আছে? অনন্যার মন আনচান করছে আমার সাথে কথা বলার জন্য, কিন্তু ভাবছে কল দেবে কি দেবে না। নাম্বারটা বারবার ওপেন করে, আবার কেটে দিচ্ছে। কথা বলতেও ইচ্ছে করছে, আবার কল দিতেও কেমন কেমন লাগছে। ভাবনা চিন্তার অবসান ঘটিয়ে আমার নাম্বারে কল দিল। কিছুক্ষণ পরে আমি কল রিসিভ করে বললাম, হ্যাঁ বলো। কি করো? এই তো ফেসবুকের নিউজ ফিড ঘাটাঘাটি করছিলাম। তুমি? ভাবছিলাম কি? কোনো একজনের কথা। কার কথা? পরে বলবো। আচ্ছা। এখন রাখি, পরে কথা হবে। আমার উত্তর না শুনেই অনন্যা ফোন রেখে দেয়। লজ্জায় লাল হয়ে গেছে অনন্যার মুখ। দিনটা ভালোই কাটলো আমার। সারাদিনের মাঝে প্রাপ্তির কথা একটি বারের জন্য মাথায় আসেনি। হয়তো আসতে দেয়নি, হয়তো খেলার মোড় ঘোরাতে যাচ্ছি আমি। পরদিন সকালেও ভার্সিটিতে যাই আমি, রাফি এবং সিফাত। সাথে সাঙ্গ পাঙ্গরা তো আছেই। তবে আজকে ভার্সিটিতে গেছি অন্য একটা কাজে। কয়েকদিন পরে ভার্সিটিতে হলো প্রেসিডেন্ট নির্বাচন। তবে প্রার্থী মাত্র 2 জন, নাবিল এবং রেজওয়ান। আমি নাবিলের পক্ষে থেকেই সম্পূর্ণ নির্বাচনটা সুষ্ঠুভাবে সম্পন্ন করতে চাচ্ছি। অবশ্য নাবিলকে সাপোর্ট করার পিছনে যথেষ্ট কারণও আছে, কারণ নাবিলের মাঝে আমি নিজেকে দেখতে পাই। ভার্সিটিতে কারো কোনো সমস্যা হলে সবার আগে যদি কাউকে পাওয়া যায়, সে হলো এই নাবিল। হোক সেটা ছোট বা বড় ধরনের কোনো সমস্যা, তো যার মাঝে মানুষকে সাহায্য করার প্রবণতা রয়েছে, সে নিশ্চয়ই একটা হল সামলানোর মতো সক্ষমতা রাখে নিজের মাঝে। আমি নাবিলকে সাপোর্ট করছি দেখে উপায়ন্তর রেজওয়ান ছুটে গেছে বাপ্পির কাছে। বলা বাহুল্য, আমি এবং বাপ্পি একসময়ের সেরা বন্ধুত্বের খেতাব বহন করেছিলাম ভার্সিটিতে। তবে এখন একজন আরেকজনের চোখের বিষ। কারণ ওই যে রাজনীতি, এই একটা শব্দই আমাদের 7 বছরের বন্ধুত্ব 7 সেকেন্ডেই শেষ করে দিয়েছে। কেউ ভাবেনি কখনো স্কুল লাইফের এত ঘনিষ্ঠ 2 জন বন্ধু শুধু এই রাজনীতির চক্করে বলে আলাদা হয়ে যাবে।
বাপ্পি ঢুকছে গেট দিয়ে। মিনারের পাশে দৃঢ়িত পায়ে দাঁড়ানো হিজল গাছের নিচে আমি নাবিলের সাথে কথা বলায় ব্যস্ত। আমাকে দেখে তাচ্ছিল্যের হাসি হাসল বাপ্পি। আমি গ্রাহ্য করিনি। দুজনের চোকাচুকি শেষ হলে বাপ্পি মিনারের দুটো সিঁড়ির উপরে উঠে হাতে একটা মাইক নিয়ে বলে, আর কয়েকদিন পরেই তো ইলেকশন, নিশ্চয়ই তোমরা জানো কাকে ভোটটা দিতে হবে বা কাকে দিলে তোমরা সবচেয়ে বেশি উপকৃত হবে। এখন আসি মূল কথায়। প্রেসিডেন্ট সবাই হতে পারে, কিন্তু সবাই দায়িত্ব পালন করতে পারে না। তাই দায়িত্ববান কেউ এই পদ পাবার যোগ্যতা রাখে বলে আমি মনে করি। আমার মতে রেজওয়ানের চেয়ে ভালো প্রেসিডেন্ট তোমরা অত্র ভার্সিটিতে চিরুনি তল্লাশি চালালেও আর একজন পাবে না। তাই কারো প্ররোচনায় না এসে নিজেদের ভালোটা বুঝতে শেখো। কথাগুলো বলে খানিক জিরিয়ে নিল বাপ্পি। অতপর আমার দিকে তাকিয়ে ঠাট্টার ছলে বলে, অনেকেই তো কোনো যোগ্যতা ছাড়াই রাজনীতিতে চলে আসে, অতএব সেসব যোগ্যতাহীন মানুষদের যতটা পারবে এড়িয়ে চলবে। নিজের কথাগুলো শেষ করে মুচকি হেসে হাত দিয়ে মাইকটা এগিয়ে আহ্বান করে আমাকে নিজের কথা বলার জন্য। আমিও প্রতি উত্তরে মুচকি হেসে মাইকটা হাতে তুলে নেই। 2 আঙ্গুল দিয়ে মাইকে দুটো বাড়ি মেরে বলতে আরম্ভ করি, সবাই এত দূরে দূরে দাঁড়িয়ে আছো কেন? মিনারের কাছে এসো, কথা আছে তোমাদের সাথে। আমার ডাকে সকলে সাড়া দিয়ে ধীরে ধীরে মিনারের কাছে এসে ভিড় জমালো। আমি বললাম, তোমাদের কাছে আমার কিছু প্রশ্ন আছে, সকলে উত্তর দেবে আশা করি। হ্যাঁ সূচক মাথা নাড়ালে আমি প্রথম প্রশ্ন করি, মনে করো তোমাদের সামনে 2টা মোবাইল আছে। একটা দেখতে অনেক সুন্দর, পিছনে 4টা ক্যামেরা, ফিঙ্গারপ্রিন্টও সেন্সর আছে, বড় সাইজের ডিসপ্লে, কিন্তু প্রসেসর ভালো না। অন্য ফোনে প্রথমটার মতো 4টা ক্যামেরা নাই, অনেক বড় ডিসপ্লে নাই, কিন্তু প্রসেসর অনেক ভালো। এখন আমার প্রশ্ন হলো, তোমরা কোনটা বেছে নেবে, প্রথমটা নাকি দ্বিতীয়টা? সকলে উচ্চস্বরে বলে উঠল। আমাদের মুখে হাসি ফুটল। বাপ্পি রাগে ফুঁসছে, কিন্তু কিছু বলছে না। আমি আবার নিজের কাজে মনোযোগ দিলাম। এবার আরেকটা প্রশ্ন করি, কেমন? একজন যোগ্যতাবান ব্যক্তি যে তোমাদের কখনো কোনো বিপদে আপদে সাহায্য করেনি, তোমাদের পাশে এসে দাঁড়ায়নি। অন্যদিকে একজন যোগ্যতাহীন ব্যক্তি যার কোনো যোগ্যতা নাই, কিন্তু মানুষকে সাহায্য করার জন্য বড় একটা মন আছে, সকলের বিপদে আপদে এগিয়ে আসে, সবাইকে নিজের পরিবারের একজন সদস্য মনে করে। এবার বলো, কাকে চাই তোমাদের, যোগ্যতাবান ব্যক্তি নাকি যোগ্যতাহীন? এবারও সবার উত্তর আমার পক্ষেই এলো। বাপ্পি নীরব দর্শকের ভূমিকা পালন করছে। কী বা বলবে, বলার মতো কিছু নেই ওর কাছে। আমি মুখের হাসি বজায় রেখে বললাম, দেখো তোমাদের নেতা বাপ্পি হয়তো কিছু বলতে চায়, শোনো তাহলে মনোযোগ দিয়ে। আমি মাইকটা বাপ্পির হাতে তুলে দিয়ে সবাইকে নিয়ে মিনারের সামনে থেকে চলে আসি। মাঝমাঠে আসার পরে নাবিল বলে, ভাই চলে যাবি নাকি থাকবি? কেন? সবাই মিলে একটু চা সিংড়া খেতাম আর কি। আমার সামনে ফর্মালিটি দেখালে মায়ের একটাও মাটিতে পড়বে না। চা সিঙ্গারা, যারা তোকে ভোট দেবে, যাদের কারণে তুই জিতবি, তাদেরকে খাওয়াবি। আমরা ক্যান্টিনে আছি, প্রয়োজন পড়লে ডাক দিস। আচ্ছা ভাই। আমি এবং বাকিরা চলে গেলাম ক্যান্টিনে, আর নাবিল গেল নিজের কাজে। ক্যান্টিনে গিয়ে বসতে না বসতেই সিফাত আমাকে খোঁচানো শুরু করে। আমি ত্যক্ত হয়ে বললাম, কি শুরু করেছিস? মেয়ে পেয়েছিস নাকি? সিফাত হাসতে হাসতে বলে, আরে তোর পাখি এসেছে। মানে? একটু পিছনে তাকাও খোকা। আমি পিছনে তাকিয়ে দেখি অনন্যা আসছে, তবে আজ চোখ ফেরাতে পারছি না অনন্যার থেকে। কালো শাড়ি, কালো টিপ, বেশ মানিয়েছে মেয়েটাকে। মুখে মাতাল করা হাসি আমাকে বেকাবু করে তুলেছে। আমি নিজেকে সামলাতে পারছি না। অবস্থা বেশি বেগতিক হবার আগেই আমি নিজের চোখ ফিরিয়ে নেই। আমার এই অবস্থা দেখে কেউ নিজের হাসি আটকে রাখতে পারল না। অট্ট হাসিতে ফেটে পড়ে সবাই। ইতিমধ্যে অনন্যাও সামনে এসে হাজির। বেশ উৎফুল্লের সাথে জিজ্ঞাসা করে, কি ব্যাপার, তোমরা এত হাসাহাসি করছো কেন? আমাকেও বলো। রাফি আমার কাঁধে হাত রেখে বলে, তেমন কিছু না, আসলে একজন হারিয়ে ফেলেছিল নিজেকে অন্য একজনের মাঝে, সেটা দেখেই হাসছে। এভাবে অর্ধেক কথা বলিস কেন? লাথি মারমু, পুরোটা বল। আর একটা কুত্তা একটা কুত্তির দিকে হা করে তাকিয়েছিল, সেটাই বলছি। কুত্তা কেমন ভাষা? কুকুর বলতে পারিস না? ওরা কুকুর না, ওরা কুত্তা। কই দেখি। রাফি
বিড়বিড় করে বলে, নিজেকে কিভাবে দেখবি? এখানে তো আর আয়না নেই। কি বললি? শুনতে পাইনি। রাফি মুখ খোলার আগেই আমি বসা থেকে দাঁড়িয়ে অনন্যাকে বলি, আরে ওদের কথা বাদ দাও তো, চলো ওই দিকটায় গিয়ে বসি। আচ্ছা চলো। বসবে নাকি হাঁটবে? খুশি হয়ে বলে, চলো হাঁটি। অতপর আর কি, দুইজনে মিলে বেরিয়ে পড়ি কিছুটা আনন্দ খোঁজার উদ্দেশ্যে। তবে ভার্সিটির বাইরে বাইকে উঠতে গেলে দেখা হয় প্রাপ্তির সাথে। প্রাপ্তি আমার দিকে তাকিয়ে বলে, এসব কি আসাদ? তুমি ওর সাথে কি করছো? প্রাপ্তির কানের কাছে মুখ নিয়ে গিয়ে আমি বললাম, তুমি আমার সেই ছাত্রী যাকে আমি শিখিয়েছি সব নিজের হাতে। শিষ্য হয়ে গুরুকে তুমি মারবে কি শর্তে? যদি করতে ভুল তবে ক্ষমা পেতে বারংবার। তবে করেছ যে অন্যায়, তুমি বলো সেটার কি ক্ষমা হয়? প্রাপ্তি নির্বাক, বলার ভাষা হারিয়ে ফেলেছে। আমি মুচকি হেসে অনন্যাকে নিয়ে বেরিয়ে গেলাম প্রাপ্তির সামনে থেকে। প্রাপ্তি নির্বাক তাকিয়ে আছে আমাদের চলে যাবার দিকে। ক্যান্টিনে ঢুকে রাফিকে দেখে প্রাপ্তি ওকে ডাক দিল। প্রাপ্তির ডাকে সাড়া দিয়ে রাফি বলে, বলো। সময় হবে তোমার কাছে? কেন? কিছু কথা ছিল। বলো না। এখানে নয়, ওই দিকটাই চলো। হাত দিয়ে ক্যান্টিনের পিছনের গেটের দিকে ইশারা করে বলে প্রাপ্তি। কেন? এখানে বললে কি প্রবলেম? এত প্রশ্ন না করে চলো প্লিজ। আচ্ছা চলো। রাফি চলে যেতে নিলে সিফাত প্রশ্ন করে, কোথায় যাচ্ছিস? এই যে একটু পিছনের গেটে যাচ্ছে। কেন? প্রাপ্তি নাকি কি বলবে তার জন্য। যা বলার এখানে বলতে বল, অন্য কোথাও যাবার প্রয়োজন নেই। প্রাপ্তির নাকি সমস্যা আছে এখানে। তোরা একটু বস, আমি এখনই চলে আসবো। আমি কিন্তু বারণ করছি রাফি। সিফাতের কথার তোয়াক্কা না করে রাফি চলে যায় প্রাপ্তির সাথে। পেছনের গেটের সামনে গিয়ে দাঁড়িয়ে রাফি বলে, বলো কি বলবে। বলবো না, করব। মানে? 1 2 3 সারপ্রাইজ। আমি এবং অনন্যা ভার্সিটিতে ফিরে এসেছি। বাইকে থেকে নেমে অনন্যা আমার হাতের উপরে হাত রেখে বলে, থ্যাঙ্কস এত সুন্দর একটা সময় আমাকে উপহার দেওয়ার জন্য। শুধু থ্যাঙ্কস? তাহলে খিচুড়ি হলে মন্দ হতো না। অনন্যা মুচকি হেসে বলে, ও এই ব্যাপার। আচ্ছা ঠিক আছে, কালকে বানিয়ে আনবো। ওকে, তুমি ভিতরে যাও, আমি বাইক রেখে আসছি। একই সাথে যাই, সমস্যা নেই। তাহলে একটু ওয়েট করো। হুম। আমি বাইকটা পার্ক করে এসে চলো। আমি এবং অনন্যা ক্যান্টিনে গিয়ে দেখি সিফাত এবং বাকিরা বসে আছে, তবে রাফি নেই। সিফাতের কাছে জিজ্ঞাসা করলে বলে, রাফি তো প্রাপ্তির সাথে ক্যান্টিনের পিছনের গেটে গেছে। কখন গেছে? তা প্রায় 1 ঘন্টার মতো হয়েছে। পাগল নাকি তুই? আটকাতে পারলি না? আমি অনেকবার বলছি রাফিকে, কিন্তু ও শোনেনি। শোনেনি বলে তুই নিশ্চিন্তে এখানে বসে আছিস, তাই তো? তুই নিজেই আমাকে বললি সব কিছু, আর এখন নিজেই তো এত বড় ভুলটা কিভাবে করলি? তুই এত উত্তেজিত হচ্ছিস কেন? রাফির কিছু হবে না। বাহ, দারুণ বলেছিস তো। আমি ক্যান্টিনে থেকে হন হন করে বেরিয়ে গেলাম। আমার পিছু পিছু বাকিরাও গেল। পিছনের গেটের কাছে গিয়ে দেখি কেউ নাই। সম্পূর্ণ ভার্সিটি খুঁজেও রাফি এবং প্রাপ্তির কোনো হদিস পাওয়া গেল না। নাম্বারও বন্ধ দেখাচ্ছে। আমি ক্ষিপ্ত কণ্ঠে সিফাতকে বললাম, রাফি কোথায়? এই একই প্রশ্ন তো আমারও। তোর কি আর একটু সাবধান হওয়া উচিত ছিল না? অনন্যা আমার কাঁধে হাত রেখে শান্ত গলায় বলে, একটু শান্ত হও। রাফি হয়তো প্রাপ্তির সাথে কথা বলে কোনো কাজে গেছে, কাজ শেষ হলেই ফিরে আসবে। কাজে গেলে ফোন বন্ধ কেন? নেটওয়ার্ক প্রবলেম হতে পারে না। আমি আর কিছু না বলে ভার্সিটি থেকে বেরিয়ে যাই। অনন্যাও আসলো আমার পিছু পিছু। সিফাত বাকিদের চলে যেতে বলে নিজেও বের হয়ে যায়। সবাই বাসের জন্য অধীর আগ্রহে দাঁড়িয়ে আছে রাস্তার একপাশে। যানজটের এক শহরে বাস কখন আসবে তার কোনো নিশ্চয়তা নাই। হঠাৎ ম্যানহোলের ঢাকনা খুলে একজন লোক বেরিয়ে আসলো। সবাই হাসতে হাসতে নাজেহাল। লোকটার পরনে সাদা গেঞ্জি, কালো কোটি এবং কালো প্যান্ট, মাথায় ঘন কোকড়া চুল। হাসতে থাকা মানুষগুলোর সামনে গিয়ে লোকটা বলে, এ তোমরা হাসতাছো কি লাগ্গা? উত্তরে একটা লোক নিজের হাসির পরিমাণ খানিকটা বাড়িয়ে দিয়ে বলে, সরকার এত সুন্দর রাস্তা বানিয়ে দিল, সেটা থাকতে আপনি ম্যানহোলের ভিতরে কেন? আরে মিয়া বোঝো না তো কিছু, খালি আমারে কল লিখছো।
এত যানজটের মধ্যে রাস্তা দিয়া চলাচল করলে কবে যে গন্তব্যে পৌঁছামু হেয়ার কোনো ঠিক ঠিকানা নাই। হের লাইগা ম্যানুয়ালের মধ্যে দিয়ে আইছি, মগবাজার দিয়ে এইখানে আইছি মাত্র 10 মিনিটে। এইয়া যদি রাস্তা দিয়ে আইতাম হেলে 2 ঘন্টা লাগতো। যাও তোমরা খাড়াই থাও, মোর কাম আছে, মুই যাই। কিছুটা দূর আগাতেই ফোনটা বেজে ওঠে। কল রিসিভ করে বলে, হ ভাইগনা কও। কোথায় তুমি? মুই তো শাহবাগ আইছিলাম। এখন শাহবাগ কেন? বোঝো না কে আইছি? সারাদিন ওই বাল নিয়েই থাকো, কোথায় কি হয় তার তো খবর রাখো না। কি হইছে ভাগনা, এত চাইতে আছো কি লাইগা? রাফির কোনো হদিশ পাওয়া যাচ্ছে না, খোঁজ লাগাও, আজকের মধ্যে ওকে আমার চাই। আচ্ছা মুই দেখতে আসি, তুই চিন্তা করিস না। কথা বলা শেষ করে লোকটা নিজের কল লিস্ট থেকে একটা নাম্বার বের করে কল লাগায়। এ তুই কম মে আসো, আয়। মামা, আমি তো অফিসে আছি। তুই তাই অফিসেই থাক, মুই আইতাছি। হঠাৎ অফিসে আসবেও কোনো কাজ ছিল নাকি? আইয়া কমুয়ানে। আচ্ছা। কল কেটে পুনরায় রওনা দেয় মগবাজারের উদ্দেশ্যে। অফিসে পৌঁছে লোকটা ভিতরে গিয়ে দেখে সবাই তাস খেলা এবং হাসি ঠাট্টায় ব্যস্ত। টেবিলের উপরে চাপড় মেরে কর্কশ গলায় বলে, তবে কি ওইগুলা করা লাগা রাখছি নাকি? কোন জায়গায় কি হয় হে আর তো কোনো খোঁজ খবর রাহস না, খালি মজা নিয়ে থাও না। একজন বসা থেকে উঠে কিছুটা আগ্রহ নিয়ে বলে, মজমা কি মামা? নাটক করে মোর লগে, জানো না তোরা? জানলে কি আর জিজ্ঞেস করতাম বলো? মজবা মানে মদ জুয়া মাইয়া মানুষ। ছেলেটা 2 হাতে নিজের কান চেপে ধরে বলে, তোমার এই কথা শোনার আগে আমি বাদির হয়ে গেলাম না কেন? অভিনয় একটু কম করে করো বুঝছো, নইলে উস্টা মাইরা দাঁত কয়টা ভাঙ্গাইলাম। ওকে মামা। ভেটকি মাইরো না, যে কামের লাগে আইছি হেইয়া হনো। বলো না। রাফি নাকি নিখোঁজ, ভাইয়া মরে ফোনে দেখছিলে, তোগো উপর নাকি দায়িত্ব আছে লোক দেখা হইনা রাহার। মামা, ভাই তো আমাদের বলেছিল আসাদের উপর নজর রাখতে, রাফির ব্যাপারে তো কিছুই বলেনি। তোমাকেও কই নাই, হেইয়ের পানে তোমরা করো নাই, হাততালি দিমু মুই। কেউ কিছু বলছে না, নিশ্চুপ দাঁড়িয়ে রয়েছে। মামা আবার বলে, হুন সবাইরে কামে লাগিয়া যাইতে ক, যত তাড়াতাড়ি পারো রফিকরে খুঁজা বাইর করো, নইলে ভাগনা যে কি করবে হেইয়া কিন্তু মুই কইতে পারি না। আচ্ছা মামা, তুমি নিশ্চিন্তে থাকো, আমরা দেখছি কি করা যায়। তগো জ্বালাই আর নিশ্চিতে থার কোনো কায়দা আছে নাকি? আয় গেছিলাম 2 প্যাক মার মোবাইললা, কিন্তু ভাগনা ফোনটা দিছে এমন সময়, আহারে। তুমি তাহলে যাও খাইতে, আমরা কাজে গেলাম। ছেলেগুলো রুম থেকে বেরিয়ে গেলে মামা একটা চেয়ার টেনে বসে পড়লেন। কপালে হাত দিয়ে বলেন, এককালে ঘামাই গেছি রে, বুড়া হইছি, এত কাম হরা যায়। আচমকাই নিজের জিভ দাঁত দিয়ে কেটে বলেন, ও মা, মুই কি কই, মুই তো এখনো জুয়ান, বুড়ো কেমনে হইলাম? অহনো তো ভাগনার লাগিয়া একটা মামি আনতে হইব, মোর বা দোষ কোথায়? এত প্রেশার দিলে কি মাথা ঠিক থাকে নাকি? মামা নিজেই নিজের সাথে বক বক করতে করতে ব্যস্ত হয়ে পড়লেন। আমি ড্রয়িং রুমে পায়চারি করছি। সিফাত এবং অনন্যাও আছে অবশ্য। অনন্যা আমাকে শান্ত করতে না পেরে নিজেই চুপটি মেরে বসে আছে সোফার উপরে। সিফাত বলে বলে ক্লান্ত হয়ে গেছে যে রাফি ফিরে আসবে, ওর কিছু হবে না। কিন্তু আমি মানতে নারাজ। স্বচক্ষে রাফিকে দেখানো অবধি আমার মনে শান্তি মিলবে না। দুপুরেও কিছু খায়নি ছেলেটা। আমি না খাওয়ায় সিফাত এবং অনন্যার পেটেও কিছু পড়েনি। মুখটা শুকিয়ে গেছে চিন্তায় চিন্তায়। আমাদের লোকজনও কোনো খোঁজ পাচ্ছে না। কিছুক্ষণ পরে ডোর বেল বাজলে আমি গিয়ে গেট খুলে দেখি রাফি দাঁড়ানো, মাথায় ব্যান্ডেজ পেঁচানো আছে। ব্যান্ডেজের কোনা দিয়ে রক্ত বের হচ্ছে চুবিয়ে চুবিয়ে। রাফিকে আমি নিজের বুকের সাথে মিশিয়ে নিয়ে বললাম, তুই তুই ঠিক আছিস তো ভাই? কতটা চিন্তায় ফেলেছিলি জানিস? দম বন্ধ হয়ে আসছিল। রাফি নিজেকে ছাড়িয়ে নিয়ে বলে, আরে আমার কিছু হয়নি, জাস্ট মাথায় একটু চোট লেগেছে। কিভাবে হলো এসব? নিশ্চয়ই প্রাপ্তির কাজ, তাই না? ভিতরে চলো বলছি সব। দাঁড়িয়ে থাকতে পারছি না, মাথায় প্রচণ্ড ব্যথা। হ্যাঁ চল চল। আমি রাফিকে ধরে ভিতরে সোফায় নিয়ে বসালাম। অতঃপর বললাম, একটু ঘুমিয়ে নে, তাহলে মনে হয় আরাম লাগবে। না লাগবে না, আমি ঠিক আছে। তোর এই অবস্থা হলো কিভাবে? প্রাপ্তি করেছে তাই না? ওকে তো আমি মেরেই ফেলবো।
আমি উত্তেজিত হলে রাফি শান্ত গলায় বলে, আরে না, প্রাপ্তি কিছু করেনি। প্রাপ্তিই তো তোকে ক্যান্টিনের পিছনে গেটে নিয়ে গেছিল। পুরো কথাটা তো শুনবি। বল, শুনছি। আজকে যে আমার জন্মদিন ছিল সেটা তোর মাথায় আছে? আজকে তোর জন্মদিন? জানি হয়তো কাজের চাপে ভুলে গেছিস, তবে প্রাপ্তির মনে ছিল। আর ও আমাকে ক্যান্টিনের পিছনের গেটে নিয়ে গিয়ে, কি ব্যাপার এখানে আসলে কেন? ওখানে সবার সামনেই তো বলতে পারতা। পারতাম, তবে সারপ্রাইজটা থাকতো না। কিসের সারপ্রাইজ? নিজেই নিজের বার্থডে মনে রাখতে পারো না আর বলছো কিসের সারপ্রাইজ? আজকে আমার বার্থডে ছিল। না গো, আমার ছিল। কিন্তু আমার বার্থডে হলে আশাদ নিশ্চয়ই উইশ করতো, ওর তো ভুলে যাওয়ার কথা না। সে তো এখন অনন্যাকে নিয়ে ব্যস্ত। তোমার বার্থডে মনে রাখার সময় কি তার কাছে আছে নাকি? এভাবে বলো না, ছেলেটার মনটা খারাপ ছিল, তারপর তুমি ওর উপর রাগ করেছো। কথা বলো না, সেজন্য হয়তো অনন্যার সাথে একটু সময় কাটিয়ে নিজের মনটা ভালো করতে চেয়েছিল। বাহ, আমি রাগ করছি বলে অন্য মেয়ের সাথে ঘুরে নিজের মন ভালো করতে হবে, তাই না? আমাকে মানিয়ে নেওয়া যায় না? তার উপরে তুমি জানো ও আমাকে কি বলেছে? আমি নাকি ওকে মারতে চাই। ও আমাকে নাকি কত কিছু শিখিয়েছে। এগুলো কেন বললো, কি জন্য বললো, কিছুই বুঝলাম না। ধুর, বাদ দাও তো ওর কথা। মন ভালো হলে ঠিকই ফিরে আসবে। এখন বলো আমার জন্য কি সারপ্রাইজ আছে? চোখ বন্ধ করো। রাফি নিজের চোখ বন্ধ করে বলে, এই নাও করলাম। 1, 2, 3, সারপ্রাইজ। রাফি নিজের চোখ খুলে দেখে সামনে মস্ত বড় একটা কেক হাতে নিয়ে দাঁড়িয়ে আছে একজন ছেলে। রাফি কেকটা কাটতে যাবে তখনই বাইরে থেকে কয়েকজন ছেলে এসে প্রাপ্তির মুখ চেপে ধরল। রাফি কিছু করতে গেলেও ওদের মধ্যে থেকে একজন হকি স্টিক দিয়ে সজোরে আঘাত করে রাফির মাথায়। এরপর আমার আর কিছু মনে নেই। আমার মাথায় কিভাবে ব্যান্ডেজ ছিল, কে আমাকে হসপিটালে নিয়ে গেছিল, কিছুই না। শুধু একটু আগে কেউ একজন আমাকে যখন ডেকে তুললো, তখন চোখ খুলে দেখি একটা গাড়িতে বসে আছি। আর গাড়িটা ঠিক আমাদের বাসার সামনে দাঁড়িয়ে আছে। তবে মজার বিষয় কি জানিস? গাড়িতে যে ছেলেগুলো ছিল ওরাই আমাদেরকে বাঁচিয়েছিল যেদিন আমরা রেজওয়ানের মেসেজ মোতাবেক গোডাউনে দেখা করতে গিয়েছিলাম এবং আমাদের উপর হামলা হয় সেদিন। বুঝতে পারছি না কি বলবো। পুরনো চিন্তাগুলো এসে জেগে বসেছে। যদি আমি প্রাপ্তির ছবির পেছনের লেখাগুলোর কথা চিন্তা করি তাহলে তো প্রাপ্তিই দোষী। কিন্তু রাফি তো অন্য কথা বলছে, আর রাফির কথার সাথে আমার চিন্তা ভাবনাগুলোও মিলছে না, কেমন তালগোল পাকিয়ে যাচ্ছে। এদিকে সিফাতের মুখে মুচকি মুচকি হাসি, যেটা আমার চোখ এড়ালো না। আমি এই হাসির কারণ খুঁজে পাচ্ছি না। খানিক কৌতূহলের সাথে সিফাতকে জিজ্ঞাসা করলাম, কিরে তুই এভাবে হাসছিস কেন? সিফাত নিজের মুখের হাসি বজায় রেখে বলে, হাসছি রাফির কথা শুনে। রাফি কি এতক্ষণ হাসির কথা বললো নাকি? আহারে আসাদ, এখনো কিছু বুঝতে শিখলি না? নিজের মাথাটাকে একটু কাজে লাগা ভাই। এই মাথা নিয়ে তো রাজনীতি করতে পারবি না। সবসময় এত পেঁচানো কথা বলবি না তো, যা বলার খোলাখুলি স্পষ্টভাবে বলবি। না, আমি সব কিছু বলতে পারবো না। যদি আমি সবটা বলে দেই তাহলে তোর কি কাজ? আমার পক্ষে যতটুকু বলা সম্ভব ছিল বা যতটুকু করা সম্ভব ছিল আমি করেছি। বাকিটা তুই নিজেই করে নে। হ্যাঁ, যদি তোর সাহায্য লাগে তবে আমি আছি, কিন্তু তোকে তোর লক্ষ্যে পৌঁছে দেব সরি রে, আমি পারবো না। নিজের লক্ষ্যে তুই নিজেই পৌঁছাবি। যতটুকু করা সম্ভব বলতে বুঝলাম না ঠিক। কিছু না। আচ্ছা তোরা থাক। আর রাফি, এক কাজ কর, একটু ঘুমিয়ে নে, তাহলে ভালো লাগবে। শরীরের দুর্বলতাটা কেটে যাবে। আমি একটু বাহির থেকে আসছি, ছোট্ট একটা কাজ আছে। হ্যাঁ যা। রাফি বেরিয়ে গেলে অনন্যা বলে, আসাদ, আমি বরং যাই, অনেকটা দেরি হয়ে গেছে। মামা মামি আবার চিন্তা করবে। আমি পৌঁছে দিয়ে আসবো? না, তার দরকার হবে না, আমি সিএনজি নিয়ে চলে যেতে পারবো। তুমি রাফির কাছে থাকো যদি ওর কোনো কিছু দরকার হয়। আর হ্যাঁ, যে কোনো প্রয়োজনে সবার আগে ফোনটা যেন আমার কাছে আসে, কথাটা মাথায় রেখো। যথা আজ্ঞা মহারানী, মাথায় থাকবে। অনন্যা বেরিয়ে গেলে আমি গেট লক করে রাফিকে নিয়ে রুমে চলে যাই। রুমটা বেশ গোছানো, তবে রুমটাতে আলোর বড্ড অভাব আছে। এত বড় রুমে মাত্র একটা লাইট। রুমের মাঝখানে একটা ইজি চেয়ার রাখা, যেখানে একটা মধ্যবয়স্ক ছেলে বসে আছে, আর ছেলেটার সামনে দাঁড়িয়ে আছে আরও কয়েকজন ছেলে।
ইজি চেয়ারে বসে থাকা ছেলেটা বলে। এবার বল সম্পূর্ণ কাহিনী, কিভাবে কি করলি? সামনে দাঁড়িয়ে থাকা ছেলেগুলোর মাঝে একটা ছেলে বলতে আরম্ভ করে। ভাই, রফিককে আমরা একটা পুরাতন গোডাউন থেকে উদ্ধার করি। ও সেইখানে অজ্ঞান অবস্থায় ছিল। এরপর ওকে আমরা হসপিটালে নিয়ে যাই। এরপর প্রাথমিক চিকিৎসা করে বাসায় রেখে আসি। এতটুকুই। তবে গোডাউনে আমরা অন্য কাউকে খুঁজে পাইনি। কিন্তু রাফি যে বলল প্রাপ্তিকেও ওর সাথে নেওয়া হয়েছে, তাহলে তো গোডাউনে প্রাপ্তিরও থাকার কথা। পুরো গোডাউনে রফি ছাড়া একটা পক্ষেও ছিল না। ছেলেটার কথা শুনে ইজি চেয়ারে বসে থাকা ছেলেটা উঠে দাঁড়ায় এবং কোনো কথা না বলে হাসতে হাসতে রুম থেকে বেরিয়ে যায়। সিফাত রাস্তা দিয়ে হাঁটছে আর আমাকে ফোন দিচ্ছে, কিন্তু আমি ফোন তুলছি না। উপায়ন্তর ফোনটা পকেটে রেখে সিফাত বাসার দিকে হাঁটতে আরম্ভ করে। বাসার সামনে গিয়ে কলিং বেল প্রেস করলে কিছুক্ষণ পর আমি এসে দরজা খুলে দেই। আমার চোখের ঘুম ঘুম ভাবটা এখনও কাটেনি। হাত দিয়ে চোখ ডলতে ডলতে বললাম, কিরে এত দেরি করে এলি যে? তুই না বললি একটু পরে চলে আসবি? আমার কথা রাখ, তোকে যে এতগুলো ফোন দিলাম ধরলি না কেন? কখন ফোন দিলি তুই? এই তো কিছুক্ষণ আগে। তাহলে হয়তো ঘুমানো ছিলাম, তাই শুনতে পাইনি। আচ্ছা, তোর সাথে আমার কথা আছে, যা ফ্রেশ হয়ে ড্রয়িং রুমে আয়। আচ্ছা তুই বস, আমি চোখে মুখে পানি দিয়ে আসছি। সিফাতকে ড্রয়িং রুমে বসিয়ে আমি ওয়াশরুমে গিয়ে চোখে মুখে পানি দিয়ে সিফাতের পাশে এসে বসে এবং বললাম, বল কি কথা? প্রাপ্তির কোনো খোঁজ পেলি? না, প্রাপ্তির ফোন তো বন্ধ বলছে। এখন তো আমারও চিন্তা হচ্ছে, রাফির কথা মোতাবেক যদি ওরা প্রাপ্তিকেও তুলে নিয়ে যায় তাহলে তো প্রাপ্তির সামনে বিপদ। আমাদের উচিত প্রাপ্তিকে খুঁজে বের করা। তুই কি বলিস? আমরা শুধু শুধু মেয়েটাকে ভুল বুঝলাম। সিফাত মুখে একগাল হাসি নিয়ে বলে, তুই এখনো বাচ্চাই রয়ে গেলি আসাদ। মানুষ তোকে যেটা দেখায়, যেটা বুঝায়, তুই ঠিকই সেটাই বুঝে বলে থাকিস। নিজে থেকে কখনো কোনো রহস্যের উদ্ঘাটন করার চেষ্টা করিস না। তোর এই একটাই সমস্যা, আর এই জিনিসটা তোকে মৃত্যুর দিকেও ঠেলে দিতে পারে। কথাটা মাথায় রাখিস। আমি হা হয়ে তাকিয়ে আছি সিফাতের মুখের দিকে। একটা রহস্যময়ী হাসি বিরাজ করছে সিফাতের মুখে। আমি ওই হাসির কারণটা বুঝতে চেষ্টা করছি, কিন্তু পারছি না। এমত অবস্থায় সিফাত বলে, আচ্ছা শোন, তোকে একটা কথা বলি। কয়দিন পরেই তো ভার্সিটির ইলেকশন, তাই না? আর ভার্সিটির ইলেকশন শেষ হওয়ার 1 মাসের মধ্যে কিন্তু তোর পালাও এসে পড়বে। আমি জানি তোর মনে আমাকে নিয়ে অনেক প্রশ্ন আছে, আমার কার্যকর্ম নিয়ে অনেক প্রশ্ন আছে। বা তোকে আমি এত কিছু বলি, কিভাবে বলি, কেন বলি, সব কিছু নিয়েই অনেকগুলো প্রশ্ন জমা হয়েছে তোর মাঝে। তো তুই যদি সামনের ইলেকশন জয়লাভ করিস তাহলে তোকে বলবো সব কিছু। তাই বলছি, এখন এসব নিয়ে মাথা ঘামাস না। সামনে যেটা আসতে চলেছে সেটা নিয়ে ভাব, বাকিটা আমি সামলে নেব। আমার ঘোর এখনও কাটেনি। এতক্ষণ যেন সিফাতের কথাগুলো আমি গিলে গিলে খেয়েছি, কিন্তু কিছুই বুঝতে পারিনি। তাই সিফাতের কথায় মেনে নিলাম আমি। সিফাতের হ্যাঁ এর সাথে হ্যাঁ মিলালাম। সিফাত মুচকি হেসে নিজের রুমে চলে যায়। রুমে যাওয়ার কিছুক্ষণ পরেই সিফাতের ফোনটা বেজে ওঠে। নাম্বারটা পরিচিত দেখে বিলম্ব না করে কলটা রিসিভ করে। হ্যালো মাস্টার। বল। প্রাপ্তির খোঁজ পেয়েছি। মামা তোর সাথে আছে। আমার পাশে দাঁড়িয়ে আছেন। মামাকে ফোনটা দে। আচ্ছা। ভাইগনা কও। প্রাপ্তিকে নিয়ে আমার পার্সোনাল রুমে রাখো, আমি রাতে আসবো। ভাইগনা তুমি কি করতে চাইতে আসো? মুই কিন্তু বুঝা হালাইছি। ধুর, উল্টাপাল্টা কথা বইল না তো। আচ্ছা মুই দেখতে আসি, এখন রাখি তাহলে। রাফি মাত্র ঘুম থেকে উঠল। দুর্বলতাটা কাটেনি এখনও। বিছানা থেকে নেমে ওয়াশরুমে চলে গেল ফ্রেশ হবার জন্য। ওয়াশরুম থেকে বেরিয়ে ড্রয়িং রুমের সোফায় নিজের তাশরিফ জমিয়ে টিভিটা অন করলো। বেশ মনোযোগ দিয়ে টম অ্যান্ড জেরি দেখছিল রাফি। হাসছিলও বটে। মনোযোগের ব্যাঘাত ঘটে ফোনের শব্দ শুনে। বেশ বিরক্তি নিয়ে কলটা রিসিভ করে ফোনটা নিজের কানে ধরল। হ্যালো, কে? আমি শিকদার। জি ভাই বলেন। ইলেকশনের তো আর বেশি দিন নেই রাফি, কিন্তু এখনো পর্যন্ত একটা ভালো খবর তুমি আমাকে দিতে পারলে না। ভাই বাসায় তো এখন আসাদ আছে, আমি বরং আপনার সাথে দেখা করে কথা বলি। আচ্ছা ঠিক আছে, আমি অপেক্ষায় থাকবো তোমার কোনো ভালো খবরের। আর যদি সেটা না হয় তাহলে
বাকিটা তো তুমি জানোই। চেষ্টার কোনো ত্রুটি রাখিনি আমি, কিন্তু সময় এবং সুযোগ কোনোটাই মিলছে না, সেজন্য একটু দেরি হচ্ছে। তবে আপনি নিশ্চিন্ত থাকতে পারেন, আপনাকে আমি হতাশ করব না। তাই যেন হয়, না হলে কিন্তু আমিও আমার কথা রাখতে পারবো না। সময়ের টানে অনেকগুলো দিন অতিবাহিত হয়েছে। ভার্সিটি ইলেকশনও শেষ। আমাদের ইলেকশন আসতেও বেশি দিন বাকি নাই। নবাবী ভোজের রুপটপে বসে সেই কথাগুলোই ভাবছিলাম আমি। হঠাৎ একটা বাচ্চা মেয়ে এসে আমার দিকে একটা গোলাপ বাড়িয়ে দিল। আমি প্রথমে কিছুটা অবাক হলাম। পরক্ষণেই গোলাপটা নিজের হাতে নিয়ে মেয়েটাকে বললাম, এটা আমাকে কেন দিলা আপু? মেয়েটা হুট করে খানিকটা হেসে দিয়ে বলে, আমার কাজই তো এটা। হাসিটা বড়ই মলিন, বোঝাই যাচ্ছে মেয়েটা নিজের অবস্থাতে বেশ ভালোই আছে। আমি মেয়েটাকে নিজের কোলে বসিয়ে জিজ্ঞাসা করি, কিন্তু এটা তো তোমার স্কুলে যাওয়ার সময়, খেলাধুলা করার সময় আপু। সেটা না করে তুমি এখানে মানুষকে ফুল দিয়ে বেড়াচ্ছ? মেয়েটা বিষণ্ণ গলায় উত্তর দিল, আমার কাছে তো টাকা নেই যে আমি স্কুলে যাব। এই কাজ করে যতটুকু টাকা পাই সেটা দিয়েই আম্মুর চিকিৎসা করেছি। এখন আমি যদি সেটা না করি, স্কুলে যাই, তাহলে আমার মা যে মারা যাবে, তখন আমি কার কাছে থাকবো? কি হয়েছে তোমার মায়ের? ডাক্তার আঙ্কেল বলেছে আমার মায়ের নাকি খুব কঠিন একটা রোগ হয়েছে, যেটা চিকিৎসা করতে অনেক টাকার প্রয়োজন। আমি তো ছোট, কেউ আমাকে বড় কোনো কাজে দেয় না, তাই এই কাজটাই করি। এই কাজ করে যে টাকা পাও সেটা থেকে তোমার মায়ের চিকিৎসা হবে? আমি তো বলতেই পারবো না, কিন্তু আমার একটা বড় ভাই আছে যার কাছে আমি টাকাগুলো নিয়ে দেই, ওই সব কিছু জানে। তোমার ভাইয়ার সাথে আমাকে দেখা করিয়ে দিবে? দাঁড়াও, আমার ভাইয়ার একটা ছবি আছে আমার কাছে, তোমাকে দেখাচ্ছি। মেয়েটা আমার কোল থেকে নেমে দৌড়ে ভিতরে চলে গেল। কিছুক্ষণ পরে হাতে একটা ছোট্ট ছবি নিয়ে এসে ছবিটা আমার দিকে এগিয়ে দিয়ে বলে, এই দেখো, এটা আমার ভাইয়া। তবে ছবিটা যার ছিল সেটা দেখার জন্য আমি হয়তো মোটেও প্রস্তুত ছিলাম না। নিজের চোখে কিছুতেই বিশ্বাস করতে পারছি না। তবে বিষয়টাতে কোনো রিয়্যাক্ট না করে একটা মুচকি হাসি দিয়ে মেয়েটাকে বললাম, তুমি শিওর এটাই তোমার ভাইয়া? এখানে শিওর হওয়ার কি আছে? আমার ভাইয়ের ছবি আমার কাছে থাকবে, এটাই তো স্বাভাবিক। তুমি কি বোকা গো? কথাটা বলে খিলখিল করে হাসতে থাকে মেয়েটি। আমি আপন মনে বললাম, সত্যি আমি অনেক বোকা। সিফাত ঠিকই বলে, আমি মানুষ চিনতে পারিনি। মেয়েটির মৃদু ধাক্কায় ধ্যান ভাঙে আমার। মেয়েটা বলে, কি হলো, কথা বলছো না কেন? না কিছু না, তুমি যাবে আমার সাথে? কিন্তু কোথায়? তোমার ভাইয়ার কাছে। তুমি আমার ভাইকে চেনো? চিনি তো, আমার খুব ভালো বন্ধু। না বাবা, আমি তোমার সাথে যাব না। আমি শুনেছি খারাপ লোকেরা আমাদের মতো ছোট ছোট বাচ্চাদের তুলে নিয়ে গিয়ে বিক্রি করে দেয়। তুমিও যদি তাই করো তখন? আমাকে দেখে কি এমন মনে হচ্ছে তোমার? না, তা ঠিক না। তোমাকে দেখে তো ভালোই মনে হচ্ছে, যাওয়া যায় তোমার সাথে। চলো তাহলে। মেয়েটা আমার হাত আঁকড়ে ধরে বলে, চলো। রাফি ক্রিকেট খেলায় বেশ বড় একজন ভক্ত। খেলা চলাকালীন সময়ে দুনিয়া ওলটপালট হয়ে গেলেও রাফির কোনো হুঁশ থাকে না। ভাইয়া। একটা পরিচিত মেয়েলি কণ্ঠস্বরের আওয়াজে রাফি চমকে উঠল। পাশে তাকিয়ে দেখে তুলি দাঁড়িয়ে, মুখে বিরল হাসি। সোফা থেকে নেমে মাটিতে হাঁটু গেড়ে বসে বলে, তুলি, তুই এখানে কিভাবে এলি? অবাক হলেই আমি রাফির সামনে এসে দাঁড়িয়ে ধীর গলায় বললাম কথাটা। রাফি বসা থেকে উঠে আমতা আমতা করে বলে, আশা তুই এক্সপেক্ট করিসনি তাই না? অবশ্য না করারই কথা। আসলে ভাবিসনি কখনো এমন হতে পারে কি, তাই তো? ঠিকই ভাবতি, তবে আজকে ভাগ্যটা হয়তো তোর সাথে ছিল না, সেজন্যই আমার তুলির সাথে দেখা হয়ে গেল। তুলিকে আমি অনেক দিন দেখতে চেয়েছি, এমনকি তোর গ্রামেও যেতে চেয়েছি, কিন্তু তুই আমাকে দেখাসনি, এমনকি তোর বাড়িতেও নিয়ে যাসনি। কেন করেছিস এগুলো? যাতে নিজের বোনকে নিয়ে ব্যবসা করতে পারিস? রাফি উচ্চ গলায় বলে, কি সব যাতা বলছিস? ব্যবসা মানে কি? হ্যাঁ, ব্যবসা নয়তো কি? যে বয়সে মেয়েটা স্কুলে যাবে, খেলাধুলা করবে, তা না করে ও কি করছে? রেস্টুরেন্টে মানুষকে ফুল বিলাচ্ছে। বাহ, কি অসাধারণ চিন্তা ভাবনা তোর। এতই যখন টাকার দরকার ছিল তো আমাকে বলতি, আমি দিতাম। নিজের বোনকে দিয়ে এসব না করালেও পারতি। আমার 5-10 হাজার টাকার দরকার ছিল না যে তোকে বলবো। আমার দরকার লাখ টাকার, না হলে আমার মাকে আমি হারিয়ে ফেলবো। কি হয়েছে আম্মুর? দুটো কিডনি নষ্ট হয়ে গেছে। ডাক্তার বলেছেন প্রতিস্থাপন করা নাকি সম্ভব না। বাঁচিয়ে রাখার একমাত্র উপায় হলো ডায়ালাইসিস।
এটা প্রতি মাসে 2বার করে করতে হবে। এত টাকা আমি কোথায় পাবো? রাফি, হাসালি তুই আমাকে। যাকে আমি মা বলে ডেকেছি তার এত বড় একটা অসুখ হয়েছে, আর সেটা তুই আমাকে একবারও বললি না পর্যন্ত। তোর তো শুধু টাকার দরকার, আমি জীবন দিতেও ভাবতাম না। তোকে একটাই কথা বলবো, তুই সত্যি আমার যোগ্য একজন বন্ধু। তোর মতো বন্ধু পেয়ে আমি ধন্য। রাফি নিজের চোখের পানি ধরে রাখতে পারছে না, আমাকে শক্ত করে জড়িয়ে ধরে বলে, মাফ করে দে আমাকে, সত্যি আমি বুঝতে পারিনি। জানিস, আমি না বুঝি কত বড় একটা অন্যায় করতে যাচ্ছিলাম। আমি রাফিকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলি, কিসের অন্যায়? আমি শিকদারের সাথে হাত মিলিয়েছিলাম। শিকদার বলেছিল তোকে মারতে পারলে আমাকে 5 লাখ টাকা দেবে। আমার মাথা ঠিক ছিল না রে। আমি ওর প্রস্তাবে রাজি হয়ে যাই। তখন আমার মাথায় শুধু টাকার চিন্তাই ছিল, অন্য কিছু ভাবার অবস্থায় আমি ছিলাম না। আমি মুচকি হেসে জবাব দিলাম, সিফাত একটা কথা প্রায় বলে, শুনেছিস তো আমি নাকি রাজনীতির বুঝি না। এখন মনে হচ্ছে হি ইজ রাইট, আমি বোকা, আসলেই বুঝি না কিছু। রাজনীতি আমার জন্য না, আজকে সেটা তুই বুঝিয়ে দিলি। শুক্রিয়া আমাকে রাজনীতি শেখানোর জন্য, আমি কৃতজ্ঞ। আসাদ শোন। রাফির সম্পূর্ণ কথা শুনেই আমি তুলিকে নিয়ে বেরিয়ে যাই। আমি বাইক চালাচ্ছি আর তুলি পিছন থেকে শক্ত করে জড়িয়ে ধরে আছে আমাকে। এক পর্যায়ে আমি প্রশ্ন করি, আম্মু কোন হাসপাতালে ভর্তি আছে জানো আপু? জানি তো, আনোয়ারা মেডিকেলে 3 তলায় 300 নম্বর রুমে। বাহ, তুমি দেখি সব জানো। যাবই তো, আমি কি আর ছোট আছি নাকি? আমি বড় হয়ে গেছি না? অনেক বড় হয়েছো। আচ্ছা, তুমি আর ভাইয়া তখন রেগে রেগে কথা বলছিলে কেন? ভাইয়া কি কোনো ভুল করেছে? না, তোমার ভাইয়া কোনো ভুল করেনি, ভুল আমি করেছি। কি ভুল করেছো তুমি? তোমার আম্মুকে আমি নিজের আম্মু ভেবেছি, এটাই আমার ভুল। এটা ভুল কিভাবে? এটা তো ভালো, আমার এখন 2টা বড় ভাই আছে। আমি তুলির কথায় কোনো জবাব না দিয়ে নীরবে একটা মুচকি হাসি দিলাম। আম্মু আম্মু দেখো কে এসেছে। তুলির ডাকে ঘুম ভাঙে সেলিনা বেগমের। মিটমিট করে তাকিয়ে দেখেন তুলি ওনাকে ডাকছে, আর পাশে আমি দাঁড়িয়ে। আমাকে দেখেই ওনার মুখ জুড়ে হাসি খিলখিল করে ওঠে। একটা হাত আমার দিকে বাড়িয়ে দিলে আমি হাতটা আঁকড়ে ধরি। উনি কর্কশ গলায় বলেন, জানো, আমি রাফিকে কতবার বললাম আসাদকে নিয়ে আসিস, আসাদকে নিয়ে আসিস। ও শুধু বলে তুমি নাকি অনেক ব্যস্ত, আসতে পারবে না। তুমিই বলো, মায়ের সাথে দেখা করতে এলে কি ব্যস্ততা থাকে? আসলে আমি দেশের বাইরে ছিলাম তাই আসতে পারিনি, কিন্তু এখন থেকে প্রতিদিন এসে তোমার সাথে গল্প করে যাব। আমার কথা শুনে সেলিনা বেগম আনন্দের হাসি হাসলেন। সে কি হাসি! মায়ের মুখের হাসির কাছে হয়তো দুনিয়ার সব কিছুই তুচ্ছ। অন্যদিকে সিফাত প্রাপ্তির সামনে বসে আছে, হাত বাঁধা, পা বাঁধা অবস্থায়, বেশ অসহায় প্রাপ্তি। এক মনে সিফাতের দিকে তাকিয়ে আছে, চোখ দিয়ে গিলে ফেলার উপক্রম। সিফাত নিজের চেয়ারটা হাত দিয়ে আর একটু সামনে টেনে নিয়ে প্রাপ্তিকে বলে, কেমন আছো? প্রাপ্তি গলা ফাটিয়ে উত্তর দিল, মজা নিচ্ছিস তুই আমার সাথে? হাত পা খোল আমার, জানে মেরে দিব একদম। উফ, কি তেজ! সত্যি অসাধারণ একটা চরিত্র তুমি। তোমার তো রাজনীতিতে থাকা উচিত। আমার কি মনে হয় জানো, আসাদ ভুলে রাজনীতিতে চলে এসেছে। ওর জায়গায় তুমি হলে হয়তো এতদিনে অনেক সফলতা অর্জন করতে পারতে। তুই কিন্তু এবার বেশি বাড়াবাড়ি করছিস। আমাকে এইভাবে বেঁধে রাখার কারণ কি? তোর কোন পাকা ধানে মই দিয়েছি আমি? শুধু শুধু আমার পথের কাটা কেন হচ্ছিস? গুড কোশ্চেন। উত্তরটা হলো, তুমি আমার কোনো পাকা ধানে মই দাওনি, তবে আমার ভাইয়ের পাকা ধানে মই দিয়েছ। আর নিজের ভাইয়ের ক্ষতি কিভাবে সহ্য করি বলো? কে তোর ভাই? কেন আসাদ? 2 দিন আগে পরিচিত হওয়া একটা ছেলে তোর ভাই? হাউ ফানি! আগে কি কমেডিয়ান ছিলি নাকি? তা ঠিক না, তবে তুমি আসাদকে মারার জন্য যে জগতে পা দিয়েছো সেই জগতের বাদশা আমি। মানে? মনস্টারের নাম শুনেছো কখনো? আন্ডারওয়ার্ল্ডের মাস্টার? হুম। না শোনার কি আছে, তবে কেউ নাকি কখনো দেখেনি ওনাকে। সামনে আসলে না দেখবে। মনস্টার নামটা শুধু শুধু সবাই ভয় পায় না। মাস্টার একটা ব্র্যান্ড। মাস্টার নামটা ভালো মানুষদের জন্য যেমন আনন্দের কারণ, ঠিক তেমনই খারাপদের জন্য ভয়ের আভা। তোমার কাছে ছোট্ট একটা প্রশ্ন, যদি মাস্টার তোমাকে এখন মেরে ফেলতে চায় তাহলে তুমি কি করবে?
হাসালি, আমাকে মারতে এলে ও নিজেই ফেরত যেতে পারবে না, জিন্দা কবর দিয়ে দিব। তাই? কোনো সন্দেহ আছে? ইয়া, অবভিয়াসলি। মাস্টারকে এনে দে, তোর সন্দেহ দূর করে দেব। এই তো সামনে বসে আছি, মারো। সিফাতের কথায় হতভম্ব হয়ে যায় প্রাপ্তি। সিফাতের মুখে এমন কোনো কথা হয়তো ও আশা করেনি, করবেই বা কীভাবে। 2 দিন আগে আসা একটা ছেলে যে কিনা আমার ছায়ার তলে পড়ে থাকতো, সে নিজেকে মাস্টার পরিচয় দিচ্ছে। সেই মাস্টার যার নামে সম্পূর্ণ আন্ডারওয়ার্ল্ড চলে, যাকে কেউ এখনও চোখে দেখেনি। হঠাৎ কেউ এসে নিজেকে মাস্টার বলে দাবি করলে চমকানোটা তো স্বাভাবিক। প্রাপ্তি খানিক অট্টহাসি হেসে বলে, তোর কি মনে হয় আমি এখন মজা করার মুডে আছি? তোর কমেডি তুই সার্কাসে গিয়ে শোনাবি, অনেক ইনকাম হবে, তবে আমাকে নয়। মুখে একটা মুচকি হাসির রেখা টেনে বলে, ইফ ইউ থিঙ্ক ইউ আর গুড অ্যাট পলিটিক্স, দেন ইউ শুড নো ওয়ান থিং, আই অ্যাম দ্য মেকার অফ রোস্ট পলিটিশিয়ান। সিফাত বসা থেকে উঠে পকেট থেকে একটা সুইচ গিয়ার বের করে বলে, দিস ইজ ফর ইউ। আই ডোন্ট থিঙ্ক দ্যাট আই শুড ওয়েস্ট এ বুলেট অন ইউ, টু অ্যান আনগ্রেটফুল পারসন। ব্লেডের ধারটা অতিরিক্ত ছিল। প্রাপ্তির গলায় ছোঁয়ানোর সাথে সাথেই রক্ত বের হতে শুরু করে চুবিয়ে চুইয়ে। সিফাত একটানে ব্লেডটা সরিয়ে ফেলে। প্রাপ্তির গলা থেকে ছটফট করতে করতে প্রাণ হারায় প্রাপ্তি। রুম থেকে বেরিয়ে যেতে যেতে সিফাত মামাকে বলে, মামা, হ ভাইগনা কও। লাশের সাথে কি করতে হবে আশা করি জানো তুমি? হেইয়া আবার কইতে, লাস্টারে কুচি কুচি কইরা মুই তোমারে ছবি পাঠাই দিমু আনে, তুমি যাও। সিফাত কোনো উত্তর না দিয়ে হাসতে হাসতে বেরিয়ে গেল। ন্যাশনাল পার্কের একটা বেঞ্চিতে বসে আছি আমি এবং সিফাত। আমি সিফাতের দিকে তাকিয়ে জিজ্ঞেস করি, আমাকে এখানে আনলি কেন? কিছু কথা বলার জন্য। সেটা তো বাসায়ও বলা যেত, এত দূরে আসার কি দরকার ছিল? দরকার আছে বলেই তো আসলাম। আচ্ছা বল, কি কথা? তোর রাজনীতিতে আসার কারণ জানতে চাই আমি। শুনবি? বল। আমার বাবা একজন স্বনামধন্য এমপি ছিলেন। আমি তখন অনেক ছোট। আমার পরিবারে আমি, আমার একটা বড় ভাই, আব্বু আর আম্মু ছিলাম। ছোট হওয়ার সুবিধার্থে আদর অনেকটা বেশি পেতাম বড় ভাইয়ের তুলনায়। কদিন সকালে আমি বায়না ধরি ঘুরতে যাব বলে। কয়েকদিন থেকেই সকালে আমি বায়না ধরি ঘুরতে যাব বলে। বাবাও উপায়ন্তর রাজি হতে চায়, কারণ সেদিন ওনার কোনো কাজ ছিল না। তাই আমরা 4 জন মিলে চলে আসি গাজীপুর ন্যাশনাল পার্কে। ঠিক এইখানটাতেই বসেছিলাম আমরা। অপোজিশন পার্টির চেয়ারম্যান ছিলেন আসলাম শিকদার। পরপর 2 বার বাবার কাছে হেরে যাওয়া গ্লানিটা সে মেনে নিতে পারেনি, তাই সুযোগ পেয়ে ওই দিন হামলা করে আমাদের ওপর। বাবা মা তো মারা গিয়েছিলেন, তবে আমি আর ভাই বেঁচে গিয়েছিলাম। আমাদের তাড়া করার এক পর্যায়ে আমি আর ভাইয়া আলাদা হয়ে যাই। আমি ভাগ্যক্রমে বেঁচে গিয়েছিলাম, তবে ভাইয়ার সাথে আর কখনো দেখা হয়নি। আমি তো এটাও জানি না ও বেঁচে আছে কি না। এটাই আমার জীবনের ছোট্ট একটা গল্প, আর এই গল্পটাকে সমাপ্ত করতেই আমার রাজনীতিতে আসা। আসলাম শিকদারকে মারাই আমার মূল লক্ষ্য। হ্যাঁ, মারতে তো আমি এখনই পারি যদি চাই, তবে না, ওকে আমি পাওয়ার দিয়েই মারব, কাটা দিয়ে কাটা তোলা। মজার বিষয় হলো, আমি যাকে সবচেয়ে বেশি বিশ্বাস করতাম সেই রাফি আমাকে শিকদারের সাথে হাত মিলিয়ে মারতে চেয়েছিল। রাজনীতি বিষয়টা কি জানিস? মনে কর আমার এক ধাপে 1 কাপ চা আর অন্য ধাপে একটা বিস্কুট। 1 কাপ চায়ের আমি একটু খেলাম আর বিস্কুটটাকে একটু খাওয়ালাম, এটা হলো মানবতা। এবার সেই বিস্কুটটাকেই আমি খেয়ে ফেললাম, এটা হলো রাজনীতি। রাজনীতিতে নিজের ছায়াকেও বিশ্বাস করতে নেই। হ্যাঁ, সেটা হারে হারে টের পাচ্ছি। এবার আসি তোর প্রশ্নের উত্তরে, আমি কেন তোকে সাহায্য করি বা আমি এত কিছু কিভাবে জানি। হ্যাঁ, তোর কাছে সেই পার্সেল আসা থেকে শুরু করে সব কিছুই আমার করা। মাস্টারের নাম তো শুনেছিস। সবাই তো চেনে, তবে শুধু নামে, চেহারায় নয়। চেহারা কেউ দেখেনি। আমি সেই মাস্টার। আর তোর বড় ভাই? দেখ সিফাত, আমি এখন মজা করার মুডে নাই। তোর বড় ভাইয়ের বাম হাতে একটা জন্মর দাগ ছিল, নিশ্চয় তোর মনে আছে। তুই জানলি কি করে? সিফাত নিজের বাম হাতটা আমার দিকে এগিয়ে দিয়ে বলে, দেখ তো এটা সেই দাগ কিনা।
আমি অবাক হয়ে কিছুক্ষণ তাকিয়ে থাকি সিফাতের দিকে। অবাক চাহনি স্পষ্ট বলে দিচ্ছে নিজের হারানো ভাইকে খুঁজে পাবার আনন্দ। সিফাত জড়িয়ে ধরে কান্নারত অবস্থায় বলে, তুই এতদিন আমার সাথে ছিলি, অথচ আমি চিনতে পারিনি। সিফাত আমাকে নিজের থেকে ছাড়িয়ে নিয়ে বলে, থাক, আর কান্না করতে হবে না, চল অসমাপ্ত কাজটা সেরে ফেলি। হাত দিয়ে চোখের জল মুছে। কি কাজ? শিকদারের প্রাণ নেওয়া। তার আগে প্রাপ্তির সাথে আমার বোঝাপড়া আছে। প্রাপ্তি তো নেই, কোথায় গেছে? হাওয়ায় মিলিয়ে দিয়েছি। তাহলে চল, বাকি কাজটার জন্য আর সময় নষ্ট করে কি হবে? নামের খোঁজে বেনামি।